আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সূর্যদেব চন্দ্র দাস। আমি সূর্যদেব চন্দ্র দাসকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং সেই সাথে করতালি হবে, করতালি হবে, জোরে করতালি হবে, আরো জোরে করতালি হবে। আজকের উপস্থাপক আমাদের শ্রী তাপস চন্দ্র মজুমদার দাদা অত্যন্ত ভালো উপস্থাপনা করতেছেন। উপরালায়ের কৃপায় আশা করি আগামী 3 ঘন্টা বা আমাদের যতক্ষণ আমাদের গুরু, আমাদের মেন্টর আমাদেরকে ধারাবাহিকভাবে যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলোর মধ্য দিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবো, এটুকু আমরা আশাবাদী। মন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এখানে যে সকল ব্যক্তিবর্গরা আছেন প্রত্যেকটি ব্যক্তিবর্গই আপনারা জানেন যে আপনাদের কন্ট্রিবিউশন সম্পর্কে। দীর্ঘ 12টি বছর অপ্রাপ্তি হলো, আমি মনে করি আপনাদের প্রাপ্তি শুরু হতে যাচ্ছে। আজকের এই প্রোগ্রামটা শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য ইতি টানবো। শুধু এইটুকুই বলবো, আসলে সভাপতি যে হয় তার তো কোনো বক্তব্যই থাকে না। তো যাই হোক, ফাইনালি আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। উপস্থিত সকল আমাদের মালিক বৃন্দদের উপস্থিতির ভিত্তিতে সকলকে ধন্যবাদ। শুধু এইটুকুই বলবো, কারণ শেষ সময় শুধু কথা বলার সুযোগ তৈরি হবে না। আপনারা প্রত্যেকটি মানুষ এই প্রতিষ্ঠানটার জন্য নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে ত্যাগ করে হলো এই প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন। আমি এমনও ব্যক্তি পেয়েছি নিজের ওয়াইফকে হাসপাতালে রেখে এমডি স্যারের যখন টাকার প্রয়োজন হয়েছে আমি শুধু তথ্যটা দিছি, তখন আমাকেই বললো যে দাদা আমার ওয়াইফ তো হাসপাতালে। তারপরও আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি তার কাছে এর অবস্থা তো আমি টাকা চাইছি। আমি বলছি যে অসুবিধা নাই, উপরালা আপনাকে সেভ করবে। আর রুহুল আমিন স্যারের দায়িত্বে যেহেতু 45 লক্ষ লোক আছে, তাদের দোয়া অবশ্যই আপনার ওয়াইফ দ্রুত সুস্থ হবে। তার জন্য যদি পারেন কিছু একটা কন্ট্রিবিউশন করেন। সেই অবস্থায় বন্ধুরা টাকা কন্ট্রিবিউশন করেছেন, শুধু মানে নিজেই চিন্তা করে দেখেন। তা আমি এখানে প্রত্যেকটি মালিক পক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং আগামী দিনগুলো হবে অনেক সুন্দর, অনেক উজ্জ্বলময়। আমাদের গুরু, আমাদের মেন্টর জনাব রুহুল আমিন স্যারের নেতৃত্বে আমরা যদি ইতিহাস টানি, তাহলে সেক্ষেত্রে এভাবে বলতে হয় 2001 সালে আমার জন্ম হয় নাই, 2006 সালে আমার জন্ম হয়েছে ডেস্টিনিতে। আর আজকে 2025 সাল, ডেস্টিনি করতে গিয়ে তো 18 বছর পূর্ণ হয়েছে। ইয়েছে না বন্ধুরা? 18 বছরে তো মনে হয় 18 লক্ষ টাকা ইনকাম করতে পারে না, কারণ একজন ডিস্ট্রিবিউটর জিরো লেভেলে কত টাকা ইনকাম করে। তারপরও নিজের আত্মবিশ্বাস, জনাব রুহুল আমিন স্যারের প্ল্যান এবং পারিবারিক সহযোগিতার কারণে আজকে আমি এটা কন্টিনিউ করতে পেরেছি। এবং সর্বোপরি আপনাদের দোয়ায় এবং আপনাদের সাপোর্টে, আপনাদের কন্ট্রিবিউশনে আজকে এই জায়গায়। তবে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটা টিকে রয়েছে জনাব রুহুল আমিন স্যারের প্ল্যানিং এর কারণে। এবং মোহাম্মদ হোসেন স্যারের কথা বলতে হয়, কারণ ওনারা দুজনই একসাথে আত্মসমর্পণ করেছেন। ওনারা যদি আত্মসমর্পণ না করতেন, তাহলে যিনি 5 লেভেল দাঁড়ি এবং যিনি এক্সিকিউটিভ লেভেল দাঁড়ি বা যিনি ক্রাউন এক্সিকিউটিভ, যার যার পজিশন থেকে কোন কারণে যদি রুহুল আমিন স্যার, হোসেন স্যার যদি দেশের বাইরে চলে যেত, আপনার আমার অস্তিত্বের কি অবস্থা হতো বন্ধুরা? কেউ কি আপনারা একবারের জন্য ভাবছিলেন? আসলে তো সত্য কথা, ওনারা ন্যায়, নীতিবান, আদর্শবান বিদায় ওরা আত্মসমর্পণ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে নয় 45 লক্ষ মানুষকে সেভ করেছে বন্ধুরা। আজকে যারা রুহুল আমিন স্যারকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে যদি বলা হতো আপনি একই অবস্থানে যদি থাকতেন আপনি কি করতেন? আপনাকে সরকার পক্ষ থেকে অফার দেওয়া হচ্ছে, আপনাকে আপনার আত্মীয় স্বজনকে মানে ভুলে গিয়ে আপনাকে অন্য লেভেলে চিন্তা করতে হতো। তাহলে নিশ্চয় আমি বিশ্বাস করি এটা আমি হয়ে আপনি হন, ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু এই অফারগুলো গ্রহণ করতো। আলিশান জীবনে আপনাকে অফার দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা অফার দেওয়া হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম লোকগুলো কি এটা গ্রহণ করতো না? কিন্তু রুহুল আমিন স্যার গ্রহণ করছে? রুহুল আমিন স্যার করে নাই। তার মানে রুহুল আমিন স্যারই হচ্ছে প্রকৃত একজন লিডার এবং মোহাম্মদ হোসেন স্যার হচ্ছে একজন প্রকৃত লিডার, যারা 11 অক্টোবর আত্মসমর্পণ করছে, কিন্তু 2025 সালের 15 জানুয়ারি ওনাদের অবমুক্তির মাধ্যমে আমাদের 45 লক্ষ মানুষের অবমুক্তি হয়েছে। ইয়েছেন বন্ধুরা? তা আগামী দিন হোক আমাদের উজ্জ্বলময় এবং আগামী দিনগুলো অনেক সুন্দর কাটাবে এই আহ্বান জানিয়ে আগামী দিনের সকল মালিক পক্ষকে আমার পক্ষ থেকে স্যালুট জানিয়ে আমি শুধু এটুকু বলবো, চলুন সবাই একসাথে চলি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। সভাপতি মহোদয়ের চমৎকার বক্তব্য আমরা শুনলাম। এবার শুভেচ্ছা বক্তব্য শুরু হবে। আমি প্রথমে ডেকে নিচ্ছি গিয়াস উদ্দিন খোকন, প্লিজ কাম টু দ্য স্টেজ। করতালি হবে, করতালি হবে, না হলে কিন্তু আসবে না।
আসসালামু আলাইকুম। আজকের ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশ ঐক্য ফোরামের মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি জনাব সুখদেব দাদারে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে ওনার অকাম পরিশ্রমে আজকে আমাদের এই পর্যন্ত এই আশা এই প্রোগ্রাম উপহার দেওয়া, ওনার যথেষ্ট পরিশ্রমের বদলতে আজকে এই অনুষ্ঠান করা। আসলে আমরা স্বপ্ন দেখে আসছি, জনাব রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের নেতৃত্বে আমরা স্বপ্ন দেখে আসছি। এখন আমাদের স্বপ্ন দেখা পালা শেষ, এবার আমাদের স্বপ্ন বাস্তবায়নের পালা। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ কিছু একটা ঘটতে যাচ্ছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। এই জন্যে আমরা আমাদের এই প্রোগ্রামে জনাব সুখদেব চন্দ্র দাসের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভগন ভাইকে। আসলে আমরা 12টি বছর একেবারে আমরা কাজের বাইরে ছিলাম, তাই কাজকে আমরা পেয়ে অনেকে আসলে ভাষা হারিয়ে ফেলেছি আমরা। তার জন্য বক্তব্য দিতে এসে ভগন ভাই একটু সেই করলেন। তো এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি প্রমোদ চন্দ্র বর্মন। প্লিজ কাম টু দ্য স্টেজ, বিগ হ্যান্ড ফর হিম। প্রমোদ চন্দ্র বর্মন। ধন্যবাদ আমাদের সঞ্চালক মহোদয়কে আজকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে উপস্থিত সকল লিডারবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল আমাদের ব্যবসায়িক বন্ধুদেরকে শ্রেণীভেদে আদাব এবং নমস্কার জানাচ্ছি। তো আসলে আজকে সেই দিনের কথাগুলো মনে পড়ছে, যেদিন আমরা এই গত 12টা বছর যেভাবে আমরা মানুষের কাছে ইনসাল্টের পাত্র হয়েছিলাম, এবং মানুষ যেভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখে দেয়, এই যে যাচ্ছে ডেস্টিনি কোম্পানির, আজকে তো সেই কোম্পানির কোনো খোঁজ খবরই নেই। সারা বাংলাদেশ কিনলো ডেস্টিনি, আজকে কোথায় গেল? এই ধরনের অনেক কথা কানে পড়ে। কিন্তু এমন একটা অবস্থা, ট্রেনিং পাইছি তো তখন শুধু এই কান দিয়ে শুনি, কিন্তু না শোনার ভান করে রাস্তা দিয়ে যাই, কারণ বলার কিছু নেই তো। তবে সেই দিন থেকে প্রতিজ্ঞা করছি যে যেহেতু আমাদেরকে এইভাবে ইনসাল্ট এবং এইভাবে সমালোচনা করে, তাহলে এটার পিছনে কি আছে দেখে থাকবো। তারা যদি আজকে আমাদেরকে ওই দিনে ওই কথাগুলো না বলতো, হয়তোবা আমরা এইভাবে এতটা লেগে থাকতাম না। তাদের এই কথাগুলোর কারণে আমি এখানে লেগে আছি যে এর শেষ থেকে ছাড়বো, যতক্ষণ পর্যন্ত এর একটা সমাপ্তি হয়নি, যতক্ষণ পর্যন্ত এর একটা সঠিক ফলাফল আসেনি, ততক্ষণ পর্যন্ত আমি লেগে থাকবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ করে যাচ্ছি, এবং ঈশ্বরের কৃপায় আজকে আমরা সফলতা পেয়েছি, এবং শুধু সামনে আমরা বাস্তবায়নের পথে। তবে ধন্যবাদ জানাই আমাদের এমডি স্যারকে। এমডি স্যার একটা কথাই বলছেন যে আপনারা লেগে থাকেন, এবং গত 12 বছরের যে সমস্ত ক্ষতি হয়ে গেছে, এমন প্ল্যান নিয়ে আসছি, এবং আগামী 2 বছরে আপনার 12 বছরের ক্ষতি পূরণ হয়ে 10 গুণ লাভ্যাংশ করে দেব। তো আসলে সেই কথাগুলো মনের মধ্যে লালন করে কিন্তু চলছি, এবং সেই দিন থেকেই প্রতিজ্ঞা করছি আর পিছনে ফিরে তাকার সময় নেই। তবে অনেক পরিবারে অনেক ধরনের কথা শুনছি, পরিবারের অনেক ধরনের, অর্থাৎ এমন কিছু কথা শোনা গেছে যে কি করছে এটা, এমন হয় জীবনে এই ছেলেটা বোধহয় শেষ হয়ে গেল, এই ছেলে বোধহয় আর কিছুই করতে পারবে না। শুধু পরিবার না, সমাজে, আত্মীয় স্বজন, সব জায়গায়।
কারণ আমরা তাদের কাছে এমন একটা আমরা পাত্র হয়ে গেছি যে আমরা মনে হয় সমাজের একটা বোঝা। কিন্তু দেখেন, আমরা সমাজের বোঝা না, আমরা এমন কিছু ট্রেনিং এখানে পেয়েছি। এই নেটওয়ার্ক মার্কেটিং এর যে ট্রেনিং এমডি স্যারের কাছ থেকে আমরা পেয়েছি, এই ট্রেনিং গুলো আমাদেরকে বহু দূর নিয়ে যাওয়া সম্ভব আমরা নিজেকে। কিন্তু অনেক সুযোগ আসার পরেও আমাদের সেই সুযোগে আমরা অংশগ্রহণ করি নাই। কারণ হচ্ছে কি, মাথায় ঢুকে গেছে বিজনেস। কারণ চাকরির বিষয়টা মাথায় ঢোকে না। অনেকে অনেক কথা বলছে যে আপনি তো অনেক কিছু করতে পারেন, আপনি একটা এইভাবে বসে আছেন কেন, আপনি একটা যে কোম্পানিটা আজকে কোনো অস্তিত্ব নেই তার পিছনে আপনি ছুটছেন, আপনি কি? এর মানে হচ্ছে কি, আমার মাথায় তখন কিছু নেই, আমার মাথায় শুধু একটাই, আমরা ব্যবসা করব। ছাড়কে আমরা যেভাবে হোক, যেহেতু ছাড়ের বিরুদ্ধে কোন প্রকার সারা বাংলাদেশের 35 লক্ষ লোকের একজন ব্যক্তি মামলা করেনি, এর মানে আমরা জানি ছাড় কি। কারণ ছাড় যা বলে তাই করে, ছাড় যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড় করেই ছাড়ে। আমরা এটা বাস্তব প্রমাণিত। কারণ আমরা কখনোই পিছু হয়নি, ছাড়ের সঙ্গে আমরা আছি এবং আগামী দিনে থাকবো। তবে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তা বলি শেষ করা যায় না। অর্থনৈতিক ভাবে আমার মনে হয় যারা আমরা লেগে আছি যে এতটা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত, এটা যদি আপনার এই মঞ্চে বলা যায় তাহলে আপনারা প্রত্যেকেই মনে করেন যে কান্না করবেন। কারণ এতটা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ভাবে সম্মানিত হিসাব তো নেই, কিন্তু আমরা আর্থিক ক্ষতি, সম্মানের ক্ষতি এবং জমি জমার ক্ষেত্রেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য। তাহলে কি অপরাধ আমরা করেছি? আমরা তো 35 লক্ষ লোক ভালোভাবে চলছিলাম। তাহলে এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কেন, কি প্রয়োজন ছিল আমাদের এই কোম্পানির কাছে চাঁদা আছে, এই কোম্পানিটাকে বন্ধ করে দিতে হবে? তাদেরকে একটু খেয়াল করার দরকার ছিল না? যেখানে 45 লক্ষ লোক আছে এবং 45 লক্ষ লোকের পরিবারের সাথে আরো 8-10 জন করে লোক আছে, এবং তাদের যদি যোগ করা যায় এখানে আমরা 2 থেকে 2.5 কোটি ফ্যামিলিতে লোক আছি এবং প্রত্যেকে ভোটার। তাহলে এই যে আমি যতটুকু জানি, আমার জানা মতে এখানে 45 লক্ষ পরিবারের যে 2 থেকে 2.5 কোটি ভোটার আছি, আমরা কিন্তু 2 থেকে 2 অংশ, এখানে টোটাল হিসাবটা হচ্ছে আমার মতে যে 3 ভাগের 2 ভাগ মনে হয় আওয়ামী লীগ মন্ত্রী ছিল, আমার ধারণা। তাহলে দেখেন, তারা এই আওয়ামী লীগের ভোটে তারা আঘাত করছে এবং তারা নিজের পায়ে নিজে পুরা মারছে। তবে দেশটিতে যারা জড়িত আছে কেউ কখনো আওয়ামী লীগকে গ্রহণ করবে না, কারণ তারা পেটে লাথি দিচ্ছে আমাদেরকে পেটের। আমি মনে করি যে আমাদের পাতে ভাতের থালায় পাড়া দিয়েছে তারা। কি প্রয়োজন ছিল? আমরা তো ভালোই চলছিলাম, আমরা ভালোভাবে চলছিলাম, আমরা ব্যবসা করছিলাম, তারা আমাদেরকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে নিয়ে এসলো, জীবনে ভুলবো না। যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ভুলবো না এই ক্ষতি। আসলে কি বলবো আপনাদেরকে, কখনো গ্রহণ করবো না, আমরা মেনে নেব না। তো ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই দেখা হবে বিজয়ের মঞ্চে এবং সেই দিনের অপেক্ষা আছে যেদিন আমরা দেখিয়ে দেবো আমরা পারি। আজকে দেখেন আমরা সফলতা পেয়েছি, তবে আপনারা আমাদেরকে যে ক্ষতি করেছেন সেই জন্য আপনাদেরকে আজীবন উপলব্ধি করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ প্রমোদ বর্মনকে। আমরা কিন্তু সময় সম্পর্কে অত্যন্ত সচেতন, আমরা ডিসিপ্লিন, আমরা খুব স্মার্ট। তো আমি বলবো যারা পরবর্তী বক্তা আসবেন তাদের প্রতি আমি সম্মান রেখে বলছি যে আপনারা সময় সম্পর্কে একটু সচেষ্ট হবেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আরমান। প্লিজ কাম টু দ্য স্টেজ। করতালি হবে মোহাম্মদ আরমান, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সামনে যারা আছেন, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। তো একটি কথা না বললে না, আজকে যখন প্রোগ্রামে আসি সকালবেলা দাদা আমার একটা ফোন দিছিল, সুখদেব দাদা, যে কোথায় আছি না আছি।
তা আমার ভিতরে একটা জিনিস কাজ করে, আগে যখন ডেস্টিনি 2000 লিমিটেডে কাজ করতাম, আমার মনে আছে মধুমিতার অপরচুনিটি আমাদের যে প্রোগ্রামগুলো হতো, তখন কিন্তু আমরা টিকিটের জন্য অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতাম। এমনও সময় গেছে ফজরের পর পর্যায়ে দাঁড়াইছিলাম, কিন্তু টিকিট মিলতো আবার মিলতো না। ওই থেকে আমি টাইম মেনটেনের দিক থেকে অনেক সচেতন। আমি সকালবেলা যখন গাড়িতে উঠি স্বপ্ন নিয়ে কিছু কথা বলছিলাম, যে আমার স্বপ্ন কিরকম হইতে পারে আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করতাম প্রতিনিয়ত। আসলে কথা তো অনেক আছে, কিন্তু একটা জিনিস না বললে না, যে আমি আপনাদেরকে বলি আগে স্বপ্ন দেখতাম একরকম, এখন দেখি আরেকটু ব্যতিক্রম। বলে সেটা কিরকম? স্বপ্ন দেখতাম 6 থেকে 7 লাখ টাকার একটা গাড়ি মেনটেন করব, হজ করব, জাকাত দেব, এটা করব সেটা করব, ট্রেডিশনাল ব্যবসা করি, সেটা সম্ভব। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের স্বপ্নটা একটু ব্যতিক্রম দেখছিলাম। সেটা হয়েছে এভাবে, আমাকে যখন এক ভদ্রলোকে ইনভাইট করছিল, তার নাম ছিল দেলোয়ার, সে একটা গার্মেন্টসে জব করত। তো উনি আমাকে যখন ইনভাইটটা করে, বলতেছে আমি আমার ওয়াইফকে এই কানের জিনিস দেবো, এটা দেবো, সেটা দেবো, অমুক দেবো, তমুক দেবো। আমি তাকে চিন্তা করলাম যে আসলে সে সর্বোচ্চ গেলে মাসে, সে আমি 2003 সালের কথা বলতেছি, 20 থেকে 25,000 টাকা স্যালারি দিয়া সে এত কিছু কিভাবে মেনটেন করে আমার মাথায় আসে না। আর আমি আর তখনও কিন্তু 20-25,000 টাকা ইনকাম করি ব্যবসা করে। কিন্তু যখন ডেস্টিনি প্ল্যানটা দেখছি, এক ভদ্রলোকে আমার সেমিনার দেখায় যে আপনি একজনকে মাছ দিয়ে ভাত না খাওয়ায় আপনি তাকে মাছ ধরা শিখাই দেন। এটা যখন বলে তখন আমার মাথাটা ঘুরে যায়, সেটা কিভাবে। প্ল্যানটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিতে পারি না, 3 মাস পর্যন্ত আমার আপলাইনে আমার ফলো আপ দেয়। তা আসলে বন্ধুরা কথাগুলো বলতাম না, বলতেছি এই জন্যে যে আগে স্বপ্ন দেখতাম আমি আমার চাচাকে দেখে, যে অন্তত আসলে সমাজে বেঁচে থাকতে হইলে মানুষকে হেল্প করতে হবে, কিন্তু যে হেল্পটা করবো হয়তোবা 10 জন বা 50 জন। আর এখন আমি স্বপ্ন দেখি যে অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি যাতে স্বপ্ন বাস্তবায়ন করে তাদের স্বপ্নগুলা কাজে লাগাইতে পারি, অন্তত লক্ষ টাকা তাদের ইনকামের ব্যবস্থা করতে পারি, এভাবে স্বপ্ন দেখি। এবং আজকে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগে, যে স্বপ্ন প্রতিনিয়ত কিন্তু আগে কাজ করতাম ইনকামের জন্য, এখন ইনকামের জন্য কাজ করি না, এখন আমি প্রতিনিয়ত খালি স্বপ্ন দেখি মানুষকে হেল্প করার জন্য। কারণ আমি দেখতেছি আমি যে পর্যায়ে আছি আমার স্বপ্ন এর আগে বাস্তবায়ন হয়ে গেছে, আমার এখন খালি কাজ করে যেতে হবে। বন্ধুরা আসলে আমি কি বলছি আমি জানি না, তবে আমার ভিতরে অনেক কাজ করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দর এবং পরিপাটিভাবে কাজগুলো করে যেতে পারি। আপনাদের দোয়া কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আরমান ভাইকে। এবার বক্তব্য নিয়ে আসবেন সুব্রত চক্রবর্তী। প্লিজ কাম টু দ্য স্টেজ। সুব্রত চক্রবর্তী করতালি হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আয়োজিত এই প্রোগ্রামের যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ জানাই আমাদের লিডার, আসলে যাকে নিয়ে আমার কাছে খুব গর্ববোধ মনে হয়, সুখদেব চন্দ্র দাসকে। আসলে তার অনেকগুলো কাজ, যে কাজগুলো শিক্ষণীয় বিষয় আছে, শিখার মতো কিছু কাজ সে করে। তো দেখেন, আমরা একটা চোরাবালির মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো সময় চোরাবালির মধ্যে ডুবে যেতে পারতাম। অনেক বলবো যে মানে নদী ভাঙা চরের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্যারের সাথে থাকব। তো অনেক অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যারা অবশ্য জানেন যে আমাবস্যে রাতগুলোতে কিভাবে মানে আলো ছাড়া কিভাবে হাঁটা যায়, সেই পথগুলো কিন্তু আমরা কি করেছি, পার হয়ে অতিক্রম করে এখন কিন্তু ডগডগে সূর্যের আলোর সামনে আমরা কিন্তু আছি। বন্ধুরা, এখন আমাদের উপরে কি আছে? সূর্যের আলো, ডগডগে সূর্যের আলো আছে। এখন কিন্তু আমাদের আর সেই ভয় দেখালে চলবে না। আমরা এখন শুধু দেশকে না এবং নিজেকে না, সারা সমাজ, দেশ এবং এই পৃথিবীকে জানিয়ে দেব যে আমরা এই ডেস্টিনি 2000 লিমিটেড এমন কিছু করতে পারে যা পৃথিবীকে অবাক করে দিতে পারে। দেখেন, আমি আপনাদেরকে একটি কথা বলবো।
এক লোক কালকেই বলতেছিল যে আমরা আসলে স্যারের কাছে যে সাথে কেন যে আছি আমরা নিজেও জানি না, ভালো লাগে, অনেক অপরচুনিটি ছিল, অনেক সুযোগ ছিল, সব ফেলে দিয়ে স্যারের সাথে আছি, ভালো লাগে। দেখেন তিনি এমন একজন লিডার, আমাদের মাঝে অনেক বোকা শুকা, কথা বলতে পারতো না, মানে সামনে দিকে মানে সমাজের সাথে বন্ধুদের সাথে ম্যাচিং করতে পারতো না, এরকম লোক দেশটিতে কাজ করে তারা স্মার্ট বয় হয়েছে। সমাজে কি হয়েছে, সমাজের মাঝে তাদেরকে নিয়ে আলোচনা করেছে যে না এরা বিশাল একজন স্মার্ট লোক, আগে ছিল বোকা, আগে ছিল তারা সমাজের সাথে কথা বলতে পারতো না, হাঁপা কোবার মতো ছিল। কিন্তু এই ডেস্টিনির স্পর্শে, ডেস্টিনির পরশে কি হয়েছে, তারা ডায়মন্ড হয়েছে, তারা ক্রাউন হয়েছে। এবং আমি বলবো এভাবে করে আমাদের এমডি স্যার তিনি একজন পরশ পাথর, তার স্পর্শে যারাই আসবে, যারাই তার স্পর্শ পাবে তারা আসলে ধন্য হয়ে যাবে এবং তারা অবশ্যই তার ডায়মন্ড ক্রাউন এবং স্বর্ণ হয়ে যাবে, খাঁটি স্বর্ণ হয়ে যাবে। তো বলে আমরা অনেক কষ্ট করেছি, এখন আমাদের অর্জনের সময়, আমাদের এখন পরিবর্তনের সময়, আমরা এখন কাজ করব। এতদিন শুধু স্যারকে জানেন, স্যারকে বের করে এনে আমরা নতুন করে আমাদের নিজেদের স্বপ্নকে, নিজেদের ব্যবসাকে দাঁড় করাবো। এখন কিন্তু বাস্তবায়ন করার সময়, এখন কিন্তু কাজ করার সময়। আর কোনো টেনশন নেই, আমাদের মাঝে কে আছে, ডক্টরের সূর্যের আলো আছে, আমাদেরকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না, আমরা চাইলে পাহাড়কেও টলাইতে পারবো। তো সেই আশা রেখে আমি আর বেশি বক্তব্য রাখবো না, আমাদের অনেক সিনিয়র লিডার আছে, অতিথিরা আছে এবং আমাদের সম্মানিত রফিকুল আমিন স্যার তিনিও আসবেন। তো আর বেশি কথা না রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি। যারা অনেকের আমরা নাম দিয়েছি, হয়তো এমনও হতে পারে আমাদের যে ইউনিভার্সিটির মহাগুরু, আমাদের মেন্টর, আমাদের অভিভাবক কিন্তু কোনোদিন চলে আসবেন হয়তো বা, কারণ আমরা বাদ দিতে পারি হয়তো বা, সেক্ষেত্রে আমি কোনো দুঃখ করবো না। আর আমরা অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। এই মুহূর্তে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ আক্তার হোসেন, প্লিজ কাম টু দ্য স্টেজ। সরকারি হবে, এরপরে আসবেন ফারুক খান, তারপরে আসবেন সুলাইমান সুমন। আপনারা প্রস্তুত থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজ আনন্দে ঘন একটা মুহূর্ত। এই মুহূর্তে বিশেষ করে আমাদের যেই সম্মানিত লিডার সুখদেব চন্দ্র দাস, যার কথা না বললেই নয়, দুর্দিনে দুঃসময়ে তার যেই ভূমিকা, উনি যে প্রোগ্রামের আজকে আয়োজন করছেন, এই জন্য ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। আর আমাদের যিনি মহাগুরু, যিনি আমাদের মেন্টর, উনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাঝে আসবেন। এটা যেহেতু শুনছি, অতএব বক্তব্য দেওয়ার আর কোনো সুযোগ নাই। তো মূল বিষয় হলো, আমার একটা শিডিউল ছিল স্যারের সাথে, সেখান থেকে আসতে আমার লেট হয়ে গেছে। এই জন্য বিশেষ করে দায়িত্ব ছিলাম আমি এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, এই জন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। যাই হোক, মূল যে বিষয়বস্তু সেটা হলো 12 বছর আমরা কষ্ট করছি, হয়তো আর কিছুদিন আমাদের অর্থনৈতিক কষ্টটা করতে হবে। এবং যেহেতু ঘুট করে অন্ধকার, আমাজন বনের মতো একটা জায়গার মধ্যে যদি মানুষকে ফেলে দেওয়া হয় মাঝখানে, ওইখানে যেরকম মানুষটা যেই পরিস্থিতির শিকার হবে, ওই রকম পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা আমাদের মেন্টর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি এখন আমরা সূর্যের আলোর মধ্যে এসেছি। দুনিয়ার যেই মানে ওই অন্ধকার জগৎ থেকে, অন্ধকার বন থেকে আমরা বেরিয়ে আসছি। ইনশাআল্লাহ আমাদের এখন সিদ্ধান্ত নিতে ভুল হবে না, এটা আমি বিশ্বাস করি। এবং সিদ্ধান্ত নেওয়া, কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং আমরা নিয়ে সেটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সাথে আমাদের সর্বোচ্চ পর্যায়ে যিনি আমাদের নীতি নির্ধারক এবং আমাদের দিক নির্দেশক উনি আছেন। তা আমি এই বলেই আমার জায়গা থেকে সবার প্রতি একটা আন্তরিক আহ্বান রেখে যে আমরা
বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে আমাদের কার্যক্রমের ক্ষেত্রে একটু এলোমেলো এবং বিশৃঙ্খলা পরিবেশ মনে হচ্ছে। তা আমি সকল বন্ধুদেরকে অনুরোধ রাখবো যে স্যারের প্রতি আস্থা রেখে এবং আমাদের যারা মাঠে ময়দানে কাজ করছেন, আমাদের বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন, ওনারাও কথা বলবেন। তো সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে আমাদের যে বন্ধুরা আছি, আমরা মাঠে ময়দানে কাজ করি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের দিক নির্দেশনাটা ধারণ করে সর্বোচ্চ লেভেলে অ্যাম্বিশনের যেই কাছ থেকে যে প্ল্যান এবং পরিকল্পনা আসে ওইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের ব্যক্তিগত কোনো মতাদর্শ যেন না থাকে, এই আহ্বান রেখে আমাদের সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অত্যন্ত স্মার্ট। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য হিসেবে অনুরোধ করছি প্রণয় কুমার মন্ডল। প্লিজ কাম টু দ্য স্টেজ। প্রণয় কুমার মন্ডল, প্রণয় কুমার মন্ডল প্লিজ। ধন্যবাদ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং আজকের সভাপতি সুখদেব চন্দ্র দাস, অশেষ ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আজকে আর এখানে কি বলবো, যেটা বলতে যাচ্ছি যে অনেকগুলা কোম্পানির মালিককে দেখে এতটাই আনন্দিত হতে যাচ্ছি, বাংলাদেশে মনে হয় আর কোন এরকম প্রোগ্রামে এতগুলা কোম্পানির মালিকের ওরা উপস্থিত থাকে না আমার মনে দেখার দৃষ্টি থেকে, যেহেতু আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বর্তমানে আছি। তো আমি এটা বলতে চাই যে আমাদের স্যার কিরকম একটা প্ল্যান আমাদের মাথায় দিয়েছে বা আমাদেরকে একটা সম্মাননা দিয়েছে। আমার দেখা দৃষ্টিতে আমি এটা বলতে চাই, একটা মানুষ কিভাবে পারে নিজে কোম্পানির ওনার হয়ে এবং অন্যদেরকে মালিক করে দেওয়া, এটা আসলে কিভাবে সম্ভব। আমি আজকে বলতে চাই, আপনারা কি কখনো দেখেছেন যে একটা মানুষ কিভাবে নিজের মালিক হবে, অন্যদেরকে কিভাবে মালিক বানানো যায়, সেই প্রচেষ্টায় সবসময় সচেষ্ট থাকে? এরকম কি দেখা দৃষ্টিতে আপনাদের হয়েছে কিনা? আমার দেখা দৃষ্টিতে হয়নি। জয়েন করেছিলাম 2006 সালে, দীর্ঘ 12টি বছর, আজকে 18টি বছর হয়ে গেছে। তারপরে কি বলবো, 12টি বছরের পরে আমরা একটা সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফলে আমরা আজকে এই প্রান্তে দাঁড়িয়ে এসে এই কচিকলা মিলনায় দলে আমরা একটা প্রোগ্রাম করতেছি। এটা হচ্ছে আমাদের সফলতার একটা অংশ। আমরা কি করতে যাচ্ছি, কি করব, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের উপরে একজন আছে, সে হচ্ছে ডক্টর রফিকুল আমিন। উনি কি করছে না করছে, তার দৃষ্টিভঙ্গি এবং তার যে সদাচার এবং সে যা করবে আমরা সেটাই করব, এটা হচ্ছে। কারণ আমার বিশ্বাস ছিল যে রফিকুল আমিন স্যার যা করবে অবশ্যই ভালো কিছু করবে, সেটার আমরা ফলপ্রসূ এখন পাচ্ছি। কারণ আমাদের রিসেন্টলি একটা প্রোগ্রাম হচ্ছে সেরাটন হোটেলে, অবশ্যই ভালো কিছুর জন্যই হয়েছে। তো আজকে এটাই বলবো, আমরা সামনের দিনগুলোতে রফিকুল আমিন স্যারের যেই দিকে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব, এটাই আমাদের সামনের লক্ষ্য। কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি এটা ভালো এটা খারাপ, তাহলে হয়তো আমরা বাধাগ্রস্ত হব। এই বাধাগ্রস্তের জন্য আমরা যে সংগ্রাম করেছি 12টা বছর, সেই পথভ্রষ্ট হয়ে আমরা হয়তো পড়ে যেতে পারি। তাই আমরা আপনাদের কাছ থেকে বা আমার কাছ থেকে এটাই বলবো, আমরা একসাথে লেগে থাকবো এবং আমাদের ইউনিটি কমিউনিটি যদি এক থাকে, অবশ্যই আমরা বিজয়ের মঞ্চে সবসময় সবাইকে একসাথে নিয়ে উঠতে পারবো। এটাই আমাদের বন্ধ চাওয়া বা বিষয়। তো আজকে দীর্ঘায়ু করবো না, অনেকে আমাদের সিনিয়র এখানে পর্যায়ে আছেন, তাদের বক্তব্য রয়েছেন, আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে বিজয়ের মঞ্চে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ ফারুক মোল্লা।
প্লিজ কাম টু দ্য স্টেজ। মোহাম্মদ ফারুক মোল্লা, ওনার জন্য করতালি হবে, প্লিজ করতালি হবে। টিকেট সরি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, এমনকি হল কমিটি, উপস্থিত সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আজকে উপস্থিত যারা এখানে আছেন সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা কষ্ট করে এই হলরুমে আইছি, যে যেখান থেকে আইছি, অনেকে গ্রাম থেকে, অনেক দূর থেকে, ঢাকার বাইরে থেকে যারা আইছে অনেক কষ্ট করে আইছেন, আপনাদের কাছে অনুরোধ যে আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথির একটি কথা যাতে আপনাদের কাছ থেকে না ছুটে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এই কথাটা বলার আমার অনেকগুলো কারণ আছে। আজকে আপনাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে। প্রশ্নটা হলো এটা, 2011 সাল, 2012 সালে বা 10 সালে যে প্রোগ্রামগুলো হচ্ছিল, ওই প্রোগ্রামের সর্বোচ্চ কাতারে, সামনের কাতারে কারা ছিল? ডায়মন্ড এবং টাউন অ্যাম্বাসেডর সকলে কলম উপস্থিত ছিল। তখন আমাদের গুরু, আমাদের 45 লক্ষ গ্রাহকের সাথে যে 3 কোটি মানুষ জড়িত, এই 3 কোটি মানুষের সকলের গুরু একটি কথা বলেছিলেন যে এমন একটা দিন আসবে, সেদিন সামনের কাতারে আঙ্গুল দিয়ে দেখা দিছে যে ডায়মন্ড, টাউন অ্যাম্বাসেডর অনেকেই কলাম আমার সাথে আসা দেখা করার সুযোগ পাবে না, রুট লেভেলের যারা ছিল তারাই কলাম এসে দেখা করবে। কিন্তু সেদিনকার ঘটনাটি কলাম আজকে দেখেন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেদিন যদি ডায়মন্ড, টাউন অ্যাম্বাসেডররা সামনে যারা ছিল, ম্যানেজমেন্টে যারা ছিল, তারা কি তাদের মনে এই প্রশ্নটা জাগে না যে আমাদের গুরু যখন এই কথাটা বলছে তখন এই কথাটার মানে কি, এটার কারণ কি? ওনাদের মনে জাগে না এটা। কিন্তু আমাদের গুরু বললাম এই প্রশ্ন ওনার মনে আগেই যাচ্ছে যে ওনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে পেলাম আজকে আমরা এখানে উপস্থিত যারা আছি সকলে চলে আসি, নাকি বন্ধুরা? আজকে দেখেন আমাদের সমাজগুলো কারা পরিচালনা করে। আপনারা সালম সরকারকে চিনেন? গান গাইতে সালম সরকার বয়াতি। সালম সরকারের একটি গান আছে, অনেকগুলো গানের একটি গান, সেই গানের একটি অল্প একটু শিরোনাম খালি আমি আপনাদের উদ্দেশ্যে দেই। যারা আজকে সমাজগুলা নিয়ন্ত্রণ করে, সেই সমাজ নিয়ন্ত্রণ করার ওইখানে গানটা গাইছে এইভাবে, লেখছে এইভাবে যে যারা সোজাই কোদাল দিয়ে কাইটা আইল করে বাঁকা চাইটা চাইটা, পরের সম্পদ মাইরা খায়া মসজিদে আইসা বলে কাটা সোজা করো, তারই আজকে কইলাম সমাজ নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন গত পরশুদিন কি ঘটনাটা ঘটে গেছে। যে ঘটনাটা ঘটে গেছে গত পরশুদিন, এটা কোনো সাধারণ একটা ঘটনা না। বাংলাদেশে যারা রাজনীতি করে তারা কোনো ব্যক্তি বলতে পারবে না যে গত পরশুদিন যে ঘটনাটা ঘটে গেছে তাদের এই রাজনৈতিক মঞ্চটা এভাবে তৈরি হয়েছে। যে ঘোষণা হয়েছে ওখানে আমাদের প্রচুর পরিমাণ লোক ছিল, অথচ রাস্তায় কোনো জ্যাম ছিল না, কোনো গাড়ি আটকানো ছিল না, কোনো কিছু ছিল না। এই বাংলার মাটিতে প্রথম একটি রাজনৈতিক দল ঘটনা ঘটায় দিছে সুন্দর করে যে কিভাবে সুশৃঙ্খল ভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করা যায়। তাই সকল বন্ধুদের কাছে আমাদের একটাই অনুরোধ, এই রাজনৈতিক দল ঘোষণা হওয়ার পরে আপনারা দেখেন আমাদের ডেস্টিনির নাম করলাম অটোমেটিকলি প্রচার হইতে আছে, তাহলে প্রচার হইতে আছে। যাক, আমি ওদিকে যাব না, আমি সকল বন্ধুদেরকে শুধু এটুকুই বলবো যে আমরা যে যেখানে আছি, দেখেন আমাদের গুরু রমজানের 3য় সপ্তাহে যখন একটি প্রোগ্রামে আলাপ আলোচনা করছিল তখন বলছে ডেস্টিনিকে ঘিরে যারা কথা বলে তারা কোনো কিছুই জানে না ডেস্টিনির সম্বন্ধে। কিন্তু আমরা এখানে যারা আছি আমরা অনেকে যাই না, কোনো কথা বলি না।
তা আমরা প্রত্যেকের বলবো, রিকোয়েস্ট করে, আমরা যে যেখানে আছি আল্লাহর রাস্তায়, আল্লাহ যেতে মুখ দিছে আমাদেরকে মুখটাকে যাতে কাজে লাগাই, আমরা যাতে প্রত্যেকের সাথে কথা বলতে পারি, শেয়ার করতে পারি। এই বলে আমি প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট করব, আমরা দয়া করে আমরা কথা বলি, আমরা আমাদের কাজে নামি, কাজে না নামলে কখনো কাজ হবে না। সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি, যাতে সময় নেব না। আমাদের এখানে অনেকেই আছে, অনেক সিনিয়র লিডাররা আছে, ওনাদের সামনে আসলে কথা বলতে গেলে অনেক ব্যাপার স্যাপার আছে, তারপরে কথা বলতেছি আসি যে আবারও দেখা হবে বন্ধুরা রাজপথে, কথা হবে বিজয়ের মঞ্চে, বিশ্রাম হবে আগামী দিনে। কি বলবো, যারা ভালো কাজ করে তাদের অনেক বাধা আসে, সকল বাধা ওভারটেক করতে গেলে, ভালো কাজ করতে গেলে, যেটা ভালো কাজ করলে জেল খাটতে হয়, জেলখানাতেই দেখা হবে। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ডেস্টিনি চৌটাগুলকে। বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে, কারণ আমাদের মহাগুরু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমরা সেই গুরু বক্তব্য শুনবো, তার জন্য আমাদের সংক্ষিপ্ত করতে হবে। এই পর্যায়ে আমি ডেকে দিচ্ছি মোহাম্মদ সুলাইমান সুমন, প্লিজ কাম টু দ্য স্টেজ। আসসালামু আলাইকুম। আমার সামনে বসা আছে আজকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের বিজনেস পার্টনার, তাই নাকি বন্ধুরা? ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের আজকে মিলন মেলায় উপস্থিত থাকবেন আমাদের সকলের মেন্টর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। হয়তো স্যার আমাদের কাছাকাছি চলে আসছেন। আমরা 12টি বছর ঈদ আনন্দ উৎসব করতে পারিনি, কিন্তু এবছর আমরা স্যারকে নিয়ে ঈদও করেছি এবং আজকে আমরা ঈদ পুনর্মিলন করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন জানাচ্ছি। আমরা 12টি বছর স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের এখন স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। তাই আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আমরা আমাদের সামনের দিনগুলো যেন ভালো কাটে সেই প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলেমান ভাইকে। এবার আমাদের সর্বশেষ বক্তা প্রবীণ চন্দ্র সরকার, প্লিজ কাম টু দ্য স্টেজ। গণহীন সকল প্রশংসা সৃষ্টিকর্তার। সবাই ভালো আছি তো? কারণ ভালো থাকা হচ্ছে আমাদের অধিকার, ভালো থাকতেই হবে। দেখেন, আমরা আজকে যারা এই এখনো পর্যন্ত অনেকে আছি যে আমাদের বিজনেসটা কবে থেকে শুরু করতে পারবো, এটা কিন্তু আমাদের সবার আশা। আমরা এই আশায় কিন্তু সবাই পৌঁছে আছি। তো এটা বেশি দিন দেরি নেই, খুব সঠিকভাবে আমাদের এই কাজটি শুরু হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো প্রত্যেকটা কাজেরই একজন মেন্টর থাকে, একজন গাইডলাইন থাকে। তো আমাদের সেটা অবকাশ নাই বলা যে আমরা এরকম একজন মেন্টর, এরকম একজন গাইডলাইনার নিকট আমরা আছি, যেটা আমাদের ভবিষ্যৎকে একটা জায়গায় গন্তব্যস্থলে নেওয়ার কোনো অবকাশ রাখে না। অবশ্যই ওখানে আমরা পৌঁছাবো, এটা নো ডাউট অ্যাবাউট ইট। কারণ স্যার একজন প্রতিষ্ঠিত লিডার, প্রতিষ্ঠিত। কারণ আমরা 12 বছর আগে দেখেছি লক্ষ লক্ষ মানুষ এই প্রতিষ্ঠান থেকে তার ভাগ্যটা একটা জায়গায় নিয়ে আসছিল। তবে আমাদের এখন পর্যন্ত
বলি আমরা ঠিক জায়গায় আছি। কারণ আমাদের এখন অনেক অনলাইন মিডিয়াতে অনেক ধরনের কথা আমরা শুনি। দেখেন ফরকাস্টে কিন্তু ঢিল মারে, সেই ফরকাস্টটা হচ্ছে আমরা, সেই ফরকাস্টটা হচ্ছে আমাদের অভিনেতা, কারণ তাকে ঢিল মারতেছে স্বাভাবিক। তো আমরা এটা যেন ধরে রাখতে পারি যে আমরা স্যারের সাথে আছি, স্যার যেভাবে কথা বলবেন আমরা ঠিক ওইভাবেই আমাদের ব্যবসায়িক কার্য পরিচালনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। এবার আমাদের বিশেষ পর্ব শুরু হচ্ছে, বিশেষ অতিথির বক্তব্য। এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি একজন নারী লিডার, তিনি হচ্ছেন খুরশিদা বানু অন্তরা। প্লিজ কাম টু দ্য স্টেজ, করতালি হবে। এটা একটু খুলে দেন, খোলা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুরশিদা বানু অন্তরা, হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, থাকি ঢাকায়। আজকে বিনিয়োগকারী কেন্দ্র পরিবেশক মিলন মেলায় সভাপতি সাহেব সুখদেব দাদা অনেক চমৎকার একজন মানুষ। কালকে রাত্রে ফোন দিয়েছে যে আপা আসেন। আমি বলছি ভাই আমার তো জব 9টা থেকে 5টা পর্যন্ত, কিভাবে আসি, তো ম্যানেজ করেন। আসলে আমার মন তো এখানে পড়ে আছে, ম্যানেজ তো হবেই, স্বাভাবিক। তো চলে আসলাম। এমন একটা জায়গা, হয়তো বা একটু পিছ থেকে বলি, জয়েনিংটা অনেকের অনেক পরে হলেও যখন থেকে বুঝেছি, স্যারকে আমি কখনো দেখিনি। মজার বিষয় হচ্ছে আমি শুনেই জয়েন করেছি। জয়েনিংটা মজার হচ্ছে যে ডেস্টিনি মাল্টিপারপাস শেয়ারটা নিয়েই আমার জয়েনিং ছিল। ভেবেছিলাম যে জাস্ট কিছু লভ্যাংশ আসবে, এতেই আমি খুশি। আর আরেকটা পার্ট ভালো লেগেছিল ডেস্টিনিতে আসার যে কারণটা, সেটা হচ্ছে পার্ট টাইম কাজ করার একটা সুযোগ। তো এইটা আমার ভালো লেগেছিল যে এইটা আসলে সাধারণত একটা আনকমন ব্যাপার যে পার্ট টাইম কাজ করা যায়। তো সেই কারণে আসা। তো একটু একটু করে বিভিন্ন ট্রেনারের ট্রেনিং এবং স্যারের কথা শুনেছি, ওনাকে কখনো দেখিনি। কারণ 11 সালের ফেব্রুয়ারি মাসে এমডি স্যার আসাই প্রোগ্রাম করে এসেছিলেন মেডিকেল অডিটোরিয়ামে, কিন্তু তারপরে আমার জয়েনিং মার্চ মাসে। তো ওনার কথা শুনেই ওনার ভক্ত কেন জানি মনে হয়েছিল যে ওনার দ্বারা উনি এমন একজন মানুষ, ভালো কিছু হওয়া সম্ভব। এবং এখানে আসার পরে অন্তত পক্ষে নিজেকে চিনেছি। আসলে স্বপ্ন যে দেখা যায় এবং স্বপ্ন বাস্তবায়ন করা যায় এটাও জানতাম না, অনেকগুলো শব্দের সাথে অপরিচিত ছিলাম। কিন্তু এখানে আসার পরে অনেক কিছু শিখেছি, যেটা আসলে অনেক বড় সফলতা। সফলতা শুধু অর্থ দিয়ে না, আমরা যে শিখেছি এবং আমাদের মনে হয় আমাদের যে সমাজ, সেখান থেকে আমরা মনে হয় আমাদের ডেস্টিনি পরিবারটাই একটু আলাদা। হ্যাঁ, আমরা আমাদের তৈরি করা হয়েছে সেভাবে করে। তো সেই জায়গা থেকে লেগে থাকা, যখন এইরকম লেখালেখি শুরু হলো এবং স্যার আত্মসমর্পণ করলেন, তারপর থেকেও শুধু মনে হতো যে এখানে থাকলে, উনি বের হয়ে আসলে যেদিনই হোক না কেন ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আর আমার এটা গুণ বলবো না, দোষ বলবো, যে যেটা ভালো লেগে যায় আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারি যে থাকবো। জয়েনিংও করেছি ইনস্ট্যান্ট, আমার আপলাইন তো আমাকে ফলো আপ দেওয়া লাগেনি জয়েনিং করার জন্য, বরং আমি টাকা রেডি করে আমি নিজেই আপলাইনকে ফোন দিয়েছি যে আমি জয়েন হবো, তুমি কোথায়, মানে আমার বান্ধবীর ছোট বোন। তো একটা সম্মানের জায়গা ছিল ওই পরিবারটার প্রতি, আমার বান্ধবীর ছোট বোন এবং ওর আম্মা আমাকে ইনভাইটটা করেছিল। একটু সময় নিচ্ছি, মানে বলতে ভালো লাগছে আজকে। তো সেই জায়গা থেকে আমি ওকে ফোন দিয়েছি যে তুমি আসো, আমি তো শেয়ার কিনবো, আমি জয়েন করবো। তো আসলে ভালো লাগাটা যে কিভাবে কখন শুরু হয়ে গেছে অটোমেটিকলি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত আছি। তো হয়তো ব্যবসা করার সুযোগ পেলে ভালো কিছু করতে পারতাম, কিন্তু ব্যবসা করার সুযোগ না পেলেও অনেক কিছু শিখেছি,
যেটা জীবনে কাজে লাগছে বিভিন্ন জায়গায়। জব করছি, পাশাপাশি স্যারের সাথে আছি এবং 18 সালের পরে অনেকটাই কি বলে অভিভাবক শূন্য মনে হয়েছিল, হয়তো এখানে একটা গাইডলাইন লাগে, সবাইকে গাইড করে এখানে নিয়ে এসেছে বিনিয়োগের বিষয়গুলো। তো আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আসলে এই জায়গা আমার আসতে সবসময় একটু অনীহা, আমার এত কথা বলতে ভালো লাগে না, কিন্তু যখন স্যারের জন্য কাজ করেছি, সবার কাছে যে টাকা চেয়েছি, তখন কিন্তু কখনো ভয় কাজ করেনি, হাত পা কাঁপাকাঁপি করেনি। কিন্তু এখানে এই মঞ্চে দাঁড়ায় অনেক কথা বা মোটিভেশন দেওয়া আসলে আমি পারি না, কিন্তু সবাই আপন মানুষ, এখানে সবাই বিনিয়োগকারী, ভালো লাগছে। আমি এই বিগত 12টা বছর থাকতে গিয়েই আমাদের যে রাজশাহীর যে জায়গাটা মাল্টিপারপাস, এটা আমার বাড়ির পাশেই ছিল, সেটা নিয়ে কাজ করেছি এবং আছি যতটুকু সম্ভব, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আসলে কাজ করে গিয়েছি। গত সেশন যেটা 21 সালে যেটা মাল্টিপারপাসের কমিটি গঠন হয়েছিল, সেখানেও সদস্য হিসেবে ছিলাম। একটা কথা একটু বলি, একটা ইনফরমেশন, যে ওই সময় আমরা একটা পেজ খুলেছিলাম, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। এইটার যে পেজটা, ওই সময় আমাদের একজন সদস্য এবং আমি অ্যাডমিন ছিলাম, কিন্তু যে কোনো কারণে উনি আমাকে অ্যাডমিনশিপটা ওখান থেকে বাদ করে দিয়ে, ক্যান্সেল করে দিয়ে, উনি কিন্তু ওখানে বিভিন্ন বিভ্রান্তমূলক প্রচার চালাচ্ছে। শুধু আপনাদের ইনফরমেশনের জন্য এইটুকু বলি যে এটা থেকে বিভ্রান্ত হবেন না, ওইটা আমাদের অফিসিয়াল পেজ না। আপনারা যদি ফলো দিয়ে রাখেন, এটাকে আনফলো করবেন বা ব্লক করবেন বা রিপোর্ট করবেন, এই তথ্যগুলো সঠিক না। আপনারা আমাদের যে বর্তমান পেজ ডিএমসিএসএল, সেখানে ফলো করবেন এবং আমরাই আপনাদের আশেপাশে আছি, সুখদেব দাদা আছে, আজম ভাই আছে, শহীদ ভাই আছে, হাসান ভাই আছে, সবাই কাছের মানুষ, সবার থেকেই আপনারা কিন্তু মেসেজ পান এবং সবকিছুই কিন্তু আমাদের আপডেট হচ্ছে। সেই কারণে এই ধরনের বিভ্রান্তমূলক পোস্টে বিভ্রান্ত হবেন না, বরং প্রতিবাদ করবেন, বরং সেটাকে ব্লক করবেন, প্রতিরোধ করবেন। আর আছি এখানে, আসলে আমি শুনতে এসেছি, স্যার আসবে, অনেকেই আছে সিনিয়র যারা, তাদের কথা শুনতে এসেছি, শুনতে ভালো লাগে। আমি একজন ভালো শ্রোতা, ভালো বক্তা না, তো তারপরেও বলতে হয়, দাদা ডেকেছে, সম্মান দিয়েছে, কথা বলতে হবে, এই জন্য এসছি। তো দোয়া করবেন, আমরা এবার যে 3 বছরের জন্য আমরা যারা মাল্টিপারপাসে এসেছি, আমাদের বড় সৌভাগ্য যে আমাদের সাথে স্যার আছেন, ওনার পরামর্শ নিয়ে, ওনার দিক নির্দেশনা, গাইড নিয়ে আমরা কাজ করবো এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধৈর্য ধরতে হবে। যারা আপনারা সিদ্ধান্ত নিয়ে এতদিন আছেন, অবশ্যই আর অল্প সময় অপেক্ষা করতে হবে, যেন বিভ্রান্ত না হই আমরা। যাই কিছুই অনলাইনে আসে না কেন, আসবে। এখন কত মিডিয়া, এটা আমাদের পজিটিভ দিক, যে মিডিয়া কখনো আমাদের কথা শুনেনি, আজকে অনেক মিডিয়া স্যারের কথা প্রচার করছে। ফেসবুকে আসলে পারেই কিন্তু বিভিন্ন মিডিয়ায় স্যারের চেহারা দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। তো এই জন্য আমরা অবশ্যই ভালোর দিকে যাচ্ছি এবং খারাপ দিনে একসাথে ছিলাম, ভালো দিনে একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অন্তরাবুকে, আমাদের এমন কিছু দরকার যারা আপলাইন খুঁজে বের করে। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য আসবেন জুলফিকার সাহেব জিতু। প্লিজ কাম টু দ্য স্টেজ। জুলফিকার সাহেব জিতু ভাই, জিতু। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা এখানে যারা উপস্থিত সবাই খুব ভালো আছেন। আমি জুলফিকার সাহেব জিতু, আমাকে এখানে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষ করে সুখদেব চন্দ্র দাস, আজকের প্রোগ্রামের কনভেনর, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক কমিটির সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুস্থভাবে আজকে এখানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং অভিভাবক। আসলে ওনার নামের আগে যে বিশেষণগুলো দরকার, ওইটাও বলতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। উনি এত বড় জায়গা আমাদের অন্তরের ভিতরে নিয়ে আছেন আর কি। উনি আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, উনি আসতেছেন।
আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্যার আসার আগেই বক্তব্য দিতে দেওয়ার জন্য। গতকালকে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে সূর্যের আলোর সামনে আপনি যে আলোই ধরেন আসলে ওই আলোটা কিন্তু আর দেখা যায় না। তো স্যারের সামনে আমরা যাই বলি ওই কথাটা আসলে মানে কেমন কেমন যেন লাগে। এই জন্য স্যার আসার আগে যে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ। আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের ডেস্টিনি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম শহীদ ভাই, আজম আলী ভাই সহ, অন্তরা ম্যাডাম, হাসান ভাই সহ যারা আছেন নেতৃবৃন্দ, সাইফুল ভাই, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার সামনে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি যেহেতু স্যার আসেনি আমি একটু কথা বলি আপনাদের সাথে। আমি কয়েকটা জিনিস নোট নিয়েছি, আপনাদের সাথে কথা বলবো তাই। যেমন অনেকে ফেসবুকে ঢুকলে অনেক ধরনের অনেক তথ্য পাওয়া যায়, যেহেতু কোটি কোটি মানুষের জায়গা, এক একজনের মতামত এক এক রকম, এক একজন এক এক ভাবে কথা বলেন, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। আল্লাহর দুনিয়ায় আল্লাহর সিস্টেমই এইটা। আল্লাহ ভালো বানিয়েছেন, আল্লাহ মন্দকেও এই সৃষ্টি জগতে রেখে দিয়েছে। যদি প্রশ্ন করা হয় কেন সবাই ভালো হলে কি হতো, সবাই ভালো হলে আমরা ভালোটা আসলে বুঝতে পারতাম না। মন্দটা আছে বিদায় ভালোটা অনুধাবন করতে পারি যে ভালোর কত গুরুত্ব বহন করে এই পৃথিবীতে। তাই আমরা ভালো হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আমি খুবই সৌভাগ্যবান এই কারণে যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল, এবং আপনারা সবাই খুব সৌভাগ্যশালী যে আপনারা সকলেই ডক্টর রফিকুল আমিন স্যারের সহচর্যে আছেন। ডক্টর রফিকুল আমিন স্যার উনি আমার দৃষ্টিতে খুব কেমন মানুষ আমি বলবো। দেখেন, আজকে এই ডেস্টিনি কোম্পানির শুরুতে আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে আপনার ইতিহাসটাও কম বেশি জেনে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আমাদের কোম্পানির সুযোগ্য চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন স্যার, ওনাদের ডেডিকেশনস, ওনারা বাংলাদেশের এই জাতির ভাগ্যের উন্নয়নের জন্য কি করেছেন। 2012 সালে স্বেচ্ছায় কারাবরণ করলেন। ওনারাও পারতেন, সরকার অফার করছিলেন চলে যেতে, আপনারা সবাই জানেন। আমি পুরাতন কথা নিয়ে বেশি কথা বলবো না, এগুলো আপনাদের সকলের জানা। ডক্টর রফিকুল আমিন স্যার এবং আলহাজ মোহাম্মদ হোসেন স্যার ওনারা কারাবাস গ্রহণ করলেন কি ওনাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য, যেন আমরা নিরাপদ থাকি, যেন আমরা একটি নিশ্চয়তার মধ্যে থাকি। আর কেউ কিন্তু এইভাবে ভাবলো না। এবং কারাগারে কোনো মানুষ, অনেকে বলে কারাগারে, দেখেন ফেসবুকেও অনেক ইতর শ্রেণীর কিছু মানুষ এমন কিছু কথাবার্তা বলে যে কারাগারেও যেন স্যার স্বেচ্ছায় কারাবাস গ্রহণ করেছিলেন। এটা যেন স্যারের ব্যাপারটা কেমন যে আত্মগোপন করেছিলেন বা টাকা না দেওয়ার জন্য, এটা কতটা হাস্যকর। ডক্টর রফিকুল আমিন স্যার, আলহাজ মোহাম্মদ হোসেন স্যার কারাবাস গ্রহণ করলেন। আমি আমাদেরকে একটি বোধ আসার জন্য একটি কথা জিজ্ঞেস করি আপনাদের কাছে। মনে করেন আপনাকে 3 বেলা ভালো মানের খাবার আর একটি এসি রুমে আপনাকে রেখে দেওয়া হলো, ঘরটা বাইরে থেকে তালা দিয়ে রাখা হলো। আপনি কতক্ষণ পারবেন থাকতে? আপনি নিজে একটু চেষ্টা করুন তো, কয়দিন পারবেন আপনি ঘরটার মধ্যে থাকতে? ওনারা কতদিন ছিলেন? এটি কি সাধারণ ব্যাপার কোনো? অবশ্যই না। ওনারা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য, নিরাপদ রাখার জন্য আপনাদের সাথে যে কমিটমেন্টগুলো, আমাদের সাথে যে কমিটমেন্টগুলো স্যাররা করেছিলেন, এই কমিটমেন্টকে ফুলফিল করার জন্য, হ্যাঁ সংক্ষিপ্ত করার নোট চলে আসছে, আর বলার সুযোগ নেই, তো একটু তাড়াতাড়ি শেষ করি। সেটা হচ্ছে উনি আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য স্যাররা এই কারাবাস গ্রহণ করেছিলেন, এটা আমরা পরিষ্কার। এবং স্যাররা মুক্তি পাওয়ার পর থেকে অনেকে জিজ্ঞেস করতেছে কার্যক্রম শুরু হবে কবে? কার্যক্রম তো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ডক্টর রফিকুল আমিন স্যার বের হওয়ার পরে, চেয়ারম্যান স্যার বের হওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন কি কাজ হলো। আইনগত অনেকগুলো জটিলতা থেকে অনেকগুলো সমাধানের দিকে যাচ্ছে। যেমন আমাদের ফারাদিবা ম্যাডামের একটি মামলায় জামিন হয়ে গিয়েছে
বের হওয়ার পরের কার্যক্রম কি কি হয়েছে দেখেন। জামিন হয়ে গিয়েছে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিজ লিমিটেডের কার্যকরী কমিটি, নির্বাচিত কমিটি নির্বাচন হয়ে কমিটির দায়িত্ব গ্রহণ করে নিয়েছে যেন আপনাদের সম্পদকে, আপনাদের আমানতকে সুরক্ষিত করে আপনাদের লভ্যাংশ প্রদান করা যায়। আবার কি হয়েছে, গত পরশুদিন ডক্টর রফিকুল আমিন স্যার আমাদের মাঝে একটি নতুন জিনিস উপস্থাপন করেছেন, বাংলাদেশ আম জনতা পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি এটি একটি রাজনৈতিক দল। বাংলাদেশে আগামী দিনে আমরা কোনো সরকার গঠনের লোভে কোনো আমরা রাজনীতিতে আসিনি। আমরা বাংলাদেশকে বিনির্মাণের উদ্দেশ্যে আমরা রাজনীতিতে এসেছি। আমরা 12 বছর আগে বলেছিলাম পদ্মা সেতুতে আমরা অর্থায়ন করবো যদি সরকার চায়, ডেস্টিনি পদ্মা সেতু বানিয়ে দেবে। অন্যান্য রাজনৈতিক দল ভয় পেয়ে গেল, এরা পদ্মা সেতু বানাবে তাহলে এদেরকে জেলে ভরো। এবার বাংলাদেশ আম জনতা পার্টি থেকে যখন বলা হবে আমরা বাংলাদেশে 2 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, তখন আর কেউ ভয় পাবে না, আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে সবাই। কি আমরা এই 2 কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আমরা কি সবাই আত্মবিশ্বাসী? এই কাজটাকে সহজ করার জন্য ডক্টর রফিকুল আমিন স্যার ঘোষণা দিয়েছেন আগামীতে 57 লক্ষ মানুষকে বিনা সুদে ডেস্টিনিতে ক্যারিয়ার করার জন্য লোন দেওয়া হবে, যেন সে প্যাকেজটি কিনে ডেস্টিনিতে ক্যারিয়ার শুরু করতে পারে। 57 লক্ষ। এই লোকগুলো কি আমার আপনার নেতৃত্বে আসবে না? তাহলে আমি আপনি কি কেউ পিএইচডি ডায়মন্ড ছাড়া থাকতে পারবো? তাহলে আগামীতে পিএইচডি ডায়মন্ড হওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নিন, যেটি আগামীতে আমাদের কার্যক্রম হতে যাচ্ছে। আসেন আমি শেষ করে দিচ্ছি। আমাদের D2K অ্যাসোসিয়েটস লিমিটেড, যেটার মালিক পক্ষ আপনারা, এখানে D2K অ্যাসোসিয়েটস লিমিটেডের সুযোগ্য মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর, এনারা সবাই উপস্থিত আছেন। আমি ওনাদেরকে সামনে নিয়েই বলছি, D2K অ্যাসোসিয়েটস লিমিটেড আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন তৈরি হতে যাচ্ছে D2K অ্যাসোসিয়েটস। D2K অ্যাসোসিয়েটস লিমিটেড আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো পণ্য আমরা ব্যবহার করি, টুথব্রাশ, পেস্ট, মশলা, খাবার রান্না, চাল, ডাল, এই যত ধরনের পণ্য আমরা ব্যবহার করি, আপাতত 100টি পণ্য প্রোডাকশনের জন্য তারা একটি ডিসিশন নিয়েছেন এবং আগামী দিনে এই প্রোডাক্টগুলো D2K অ্যাসোসিয়েটস লিমিটেড প্রোডাকশন করবে। আর আমাদের বর্তমানে 43 লক্ষ ডিস্ট্রিবিউটরের সাথে আগামীতে 57 লক্ষ নতুন যে ডিস্ট্রিবিউটর আসছেন, আমরা সকলে মিলে এটাই ব্যবহার করব এবং আমরা বাংলার মানুষকে ব্যবহার করাবো। কি আমরা প্রস্তুত? আমরা সবাই চাই তো? আর অনেকেই বলতেছেন যে আসলে ব্যবসাটি সামনের দিকে কি হতে যাচ্ছে। আমি বলবো আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি কি দেখেছি জানেন? আমি দেখেছি বিজনেসটা আগামীতে আমরা প্ল্যানটা বলতাম এরকম যে আমাদের লেফট রাইটে বিজনেসটা এইভাবে ফ্লো হচ্ছে, বাট আমি দেখতেছি এইবার বিজনেসটা এইভাবে বৃত্ত আকারে ফ্লো হচ্ছে। অর্থাৎ আমরা এই কোটি কোটি মানুষ আমাদের প্রোডাক্ট আমরাই ব্যবহার করব, আমাদের প্রোডাক্টের বেনিফিট আমরাই পাবো, আমরাই হব সিলভার, আমরা হব গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন এন্ড ক্রাউন অ্যাম্বাসেডর। আমরা আমাদের পণ্য ব্যবহার করব এবং আমি আপনি আমরা সকলেই ক্রাউন অ্যাম্বাসেডর হব। ব্যাপারটা কি বোঝা গেছে? সো এইরকম একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে সামনে, খুব শুভ দিন, খুব সুন্দর দিন। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুক, আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক। আপনারা সকলে আমার জন্য, আমাদের এমডি স্যারের জন্য, আমাদের কোম্পানির যারা কর্মকর্তারা ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদের সকলের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন। আমার বক্তব্য যেহেতু সংক্ষিপ্ত বক্তব্যের পালা ছিল, আমি বক্তব্যে কোনো ভুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমডি স্যার আসলে আপনারা বিক্ষিপ্ত ভাবে ইয়েস বলবেন না, আমরা ইয়েস বলবো সবাই একসাথে, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা করতালি দেবো বিক্ষিপ্ত ভাবে না, সকলে একসাথে, যেন এমডি স্যার বুঝতে পারে আমরা আমাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে 12 বছরে এক চুল নড়িনি। কি পারবো আমরা? আচ্ছা একটা প্র্যাকটিস করেন তো দেখি, সবাই একসাথে করতালি দেন, তাহলে নিজেই বুঝতে পারবেন সাউন্ড কেমন হয়। এই ফ্লোটা আমরা ধরে রাখবো, এই কনফিডেন্সটা ধরে রাখবো। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আগামীতে বারবার দেখা হবে এবং আমরা প্রত্যেকেই ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে
এবং বাংলাদেশের মানুষকে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশ আম জনতা পার্টি বাংলাদেশে আবারও বলে যাচ্ছি কোন রাজনৈতিক দখলদারিত্ব না, বাংলাদেশের আপামর জনতার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এসেছে। আগামী দিনে সারা বাংলাদেশের মানুষকে আমরা আম জনতা পার্টির পক্ষ থেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এবং যে সকল মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলছে, মনে রেখেন কোন কতিপয় মানুষের দুষ্টু চক্রের দুষ্টু চিন্তায় আমাদের এই পবিত্র চিন্তা কোনোভাবে ব্যাহত হবে না। আমরা এগিয়ে যাব দুর্বল গতিতে, আমরা সফল হব, সফলতার গান গাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা পরবর্তী বক্তাকে ডাকার আগে একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের স্যার কিছু লোককে প্রবেশ করবেন, স্যার যখন বক্তব্য রাখবেন আমরা ভুলক্রমে সেটা আমরা লাইভ করবো না, ভিডিও করবো না। যদি স্যার ঘুরে করে জানতে পারেন লাইভ হচ্ছে, স্যার কিন্তু প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবেন, আমাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ সাইফুল ইসলাম। প্লিজ প্রবেশ করুন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। বেসিক্যালি আজকের প্রোগ্রামের যিনি কনভেনার সুখদেব দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আয়োজক করছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকের প্রোগ্রামে যিনি প্রধান অতিথি তো জনাব মোহাম্মদ রফিকুল আমিন, তো ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন, যেহেতু আজকের আলোচনা করার ক্ষেত্রে বক্তব্য খুবই সংক্ষিপ্ত এবং আমার আগের বক্তা যত সম্ভব আমার অনেক সময় নিয়ে গেছে জিতু ভাই, এই জন্য আসলে বেশি কথা বলা যাচ্ছে না। যার শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো যে লিডার কোনোদিনও পথভ্রষ্ট হয় না, লিডার অন্য দ্বারা কোনোদিনও আপনার ভিন্ন পথে যায় না। তা আমরা সেই ধরনের একজন লিডারের মাঝেই আছি এবং সেই ধরনের একজন লিডারের নেতৃত্বে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে। ইনশাল্লাহ আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না এবং আমাদেরকে ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আজকের এই প্রোগ্রাম থেকেই আবারও প্রমাণিত হলো, এক পাশে এমডি স্যারের জন্য চলছে সংবাদ সম্মেলন, আরেক পাশে চলছে হচ্ছে যে উন্নয়নের কাজ। তাহলে লিডারের গতিতেই সামনের দিকে যাবে, এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তবতা, যেটা আমরা বিগত 12 বছরে দেখে গেছি এবং 12 বছরের পরে জেল থেকে বের হওয়ার পরেও আমরা সেটা দেখে গেছি যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন কোনোদিনও নেগেটিভ চর্চার মধ্যে থাকে না, উনি সবসময় পজিটিভের মধ্যে থাকে। তো তদ্রূপ আমরা আমাদের জায়গা থেকে যারাই আছি আমরা নেগেটিভ চর্চা না করে ইনশাল্লাহ পজিটিভ চর্চার দিকে যাব। সামনের দিনগুলো অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাইকে। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের যে প্রোগ্রামটি আছে হচ্ছে এটি একটি বিজনেস প্রোগ্রাম। তো এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আবুল হাসান। প্লিজ কাম টু দ্য স্টেজ। মোহাম্মদ আবুল হাসান করগালে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি বিডি ক্যারিকাতা পরিবেশক এবং দুর্দিনী সহযোগীদের আয়োজনে আজকের এই ঈদ পুনর্মিলনী এবং মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সুখদেব চন্দ্র দাস, আজকের অনুষ্ঠানের যিনি কর্ণধার, যিনি আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, যার জন্য আমরা অভিভাবকতায় বসে আছি, সারা বাংলাদেশের মানুষ যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অথবা এটার বাইরে যারা আছেন, এক পলক কথা শোনার জন্য যারা বসে থাকেন সবসময়, কেউ পজিটিভ দৃষ্টিতে কেউ নেগেটিভ দৃষ্টিতে, সেই ব্যক্তি আজকে অনুষ্ঠানের সম্মানিত
প্রধান অতিথি আপনাদের এবং আমাদের সকলের পছন্দের মানুষ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সকলের পরিচিত ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ডায়মন্ড এক্সিকিউটিভ। উপস্থিত আছেন সম্মানিত সিনিয়র পিএইচডি এবং বিএসটিসি ট্রেনার ছিলেন খুলনা শাখার আমাদের জুলফিকার সাহেব জিতু ভাই। উপস্থিত আছেন গো ডায়মন্ডের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের মাল্টিপারপাস নবনির্বাচিত কমিটির সভাপতি আজম আলী ভাই। উপস্থিত আছেন ইলাকের আমাদের সম্মানিত কেন্দ্রীয় মেম্বার ইকবাল ভাই। উপস্থিত আছেন এখানে আমাদের অন্তরা আপা এবং আপনারা যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন আছেন আমার সহযোদ্ধা, আমার বড় ভাই জনাব এস এম আলাউদ্দিন, সম্মানিত সিনিয়র পিএইচডি, এবং আপনারা যারা আছেন সকলকে মোবারক। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি যদি আগে কিছু বলে ফেলি আসলে এটার মজা থাকবে না। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে যিনি বলবেন তার বক্তব্যগুলো আমি বলতে পারবো না, কারণ উনি যেভাবে সাধারণভাবে বলেন সেইগুলোই কিন্তু আমরা আমাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে সারা বাংলাদেশের 15 জানুয়ারির পরে আপনারা জানেন 15 জানুয়ারির পরে ডেস্টিনির এই সোসাইটির মধ্যে যারা ডেস্টিনির সাথে আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা রিলেটেড আছেন সবার মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে জনাব রফিকুল আমিন বের হওয়ার পর। বাট আমাদের বাংলাদেশের মিডিয়াতে বিষয়টাকে ওই রকম ভাবে একটা নিয়ে আসা হয় নাই যেটা সাধারণ মানুষের মধ্যে একটা কম্পন তৈরি করে। তবে এই যে আমাদের যিনি মেকার, যিনি আছেন প্ল্যান মেকার, উনি কিন্তু জানেন যে টপ টু বটম সবার মধ্যে একটা অনুভূতি বা কম্পন সৃষ্টি করার জন্য কি করতে হয়, সেই কম্পনটা সৃষ্টি করেছেন 17 অক্টোবর বাংলাদেশের সকল মিডিয়া একসাথে শুরু হয়েছে। বর্তমানে শুরু হয়েছে, কিন্তু আপনি চিন্তা যাই করেন না কেন, কারণ উনি জানেন এখন এই যে মিডিয়া আলোচনা হচ্ছে। আমি একজন বাংলাদেশের টপ মিডিয়ার সাংবাদিক সম্পাদকের সাথে কথা বলছিলাম ভাই এই ঘটনা কি, যেভাবে সোশ্যাল মিডিয়াতে যা শুরু হচ্ছে ঘটনা কি? এইটাই তো আপনাদের সফলতা, এইটাই আপনাদের সফলতা। আজকে আপনারা যারা যারা এখানে আছেন একটু শুরু থেকে যদি বলি, দেখেন যখন রফিকুল আমিন স্যার জেলখানায় ছিলেন, আজকে যে চক্রটা এই কাজগুলো করছে আপনারা সকলেই জানেন। একটা সময় বলা হয়েছে না যে রফিকুল আমিন জেলখানা থেকে বের হতে চান না, বলা হয়নি? বলা হয়েছিল। এটা বলা হয়নি যে পূর্বের মামলা 12 বছর সাজা দেওয়া হয়েছে, এই মামলায় এমন বেশি সাজা দেওয়া হবে সুতরাং রফিকুল আমিন বের হতে পারছেন না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, সোশ্যাল মিডিয়া জানেন, দেখেন কথাগুলো আছে কিনা। এই যে প্রপাগান্ডাগুলো চালিয়েছে উনি ডেস্টিনি, এটাও তো প্রচার করা হয়েছে, ডিটুকে এখনো করা হচ্ছে, ডিটুকে চালু করে উনি মূলত ডেস্টিনিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কবর চালু দেওয়ার জন্য। অথচ গত পরশুদিন যখন একটা কথা বলা হয়েছিল যে আমি বের হওয়ার 1 মাস পর থেকে টাকা দেওয়া শুরু করবো, আমাকে ভুলে বসান, সম্পদগুলো আমাকে ফিরিয়ে দেন এবং এই সম্পদগুলো বিক্রি করার জন্য পারমিশন দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য এবং পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, বলেছে না? বলছে। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুরের গালি, এটা একটা এক্সাম্পল বলি আমি। 2006 সালে যখন অন-11 সরকার আসে আপনারা জানেন, আসার পর আজকে মাননীয় পূর্বে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনাকে নিয়ে যেভাবে সাধারণ মানুষ যেভাবে নামটা বলার সাথে সাথে ঘৃণার চোখে দেখে 2006 যখন অন-11 সরকার আসছিল আরেকটি রাজনৈতিক দলের নিয়ে এরকম হয়েছে কিনা বলতো? হয়েছে। এখন কি মানুষ সেটা করে না, কারণ সব সময় একরকম যায় না। আজকে যারা ডেস্টিনিকে নিয়ে এরকম ভাবে সমালোচনা করছে, যখন রফিকুল আমিন টাকা দেওয়া শুরু করবেন এই ব্যক্তিগুলো আবার রফিকুল আমিন ডেস্টিনি প্রশংসা করবে সারা বাংলাদেশের মধ্যে, মনে রাখবেন ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার জন্য শুধু একটু বলি, শুধুমাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে যারা আজকে কথাগুলো বলছে, যারা সোশ্যাল মিডিয়াতে লিখছে, তাদেরকে আপনি কখনো নেগেটিভ ভাবে চিন্তা করেন না। তারা হচ্ছে আমাদের মতো আপনাদের মতো হুজুরে বাঙালি।
তাদেরকে আপনি প্রশ্ন করেন ডেস্টিনিতে আপনার কয় টাকা বিনিয়োগ ছিল, বলবো আমার 7,000 টাকা বিনিয়োগ ছিল। কোথায় বিনিয়োগ করেছেন, কিভাবে বিনিয়োগ করেছেন, বিস্তারিত কিছু বলতে পারবে না। তারা মার্কেটিং প্ল্যান সম্পর্কে বলতে পারবে না। তাদেরকে আপনি এইখান থেকে বলেন যে টাকাগুলো কি কি পারপাসে বিনিয়োগ হয়েছে, বলতে পারবে না। ডেস্টিনি সেমিনারের বিষয়ে কথা বলেন, বলতে পারবে না। কত টাকা সম্পদ আছে বলেন, বলতে পারবে না। কোন কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে বলতে পারবে না। কোন কোন ধারায় কিন্তু মামলা দিয়েছে বলতে পারবে না। তাদেরকে প্রশ্ন করে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে না। আজকে আমি পার্সোনালি কাউকে নেগেটিভ ভাবে কখনোই কথা বলি না। যেই ছেলেটা গত পরশুদিন আপনার নির্বাচন কমিশনে গিয়ে আবেদন জমা দিয়েছে রেজিস্ট্রির টাকার কথা বলে, মেজবা নাম, নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করে আসছে। গতকালকে মিরপুরে জনাব রফিকুল আমিন কাউন্সিলর ত্রিপুরার প্রোগ্রামে বলেছিল যে তারা খেলতেছে ফুটবল, তারা খেলতেছে ফুটবল, আমি কিন্তু দাবার প্লেয়ার। দাবার চাল জানেন তো, আড়াই গুড়ার চাল, গুড়ার চাল বুঝেন তো সবাই। যারা যারা করতেছেন মনে রাখেন, একজন ছাড় পাবেন না, একজন ছাড় পাবেন না, মনে রাখেন, মনে রাখেন। শুধু এইটুকু কথা কাউকে বলেছেন উনি। তো আজকে যারা এই বিতর্কিত কাজগুলা করছেন, আজকে মিডিয়া কিন্তু আমাদেরকে নিয়ে খারাপ কিছু বলে নাই। যদি মিডিয়া নিয়ে খারাপ কিছু বলতো, বাংলাদেশে এমন কোন মিডিয়া নাই যেখানে সংবাদ ডেস্টিনির ব্যাপারে, রফিকুল আমিনের ব্যাপার হয়নি। কাজেই আমাদের গুটি কয়েক 10 থেকে 20 জন মানুষ যে কাজগুলা করতেছে, এটা প্রায়শ্চিত্ত পাবেই করা। আমি পরিশেষে আপনাদের একটা কথা বলতে চাই। আগামী দিন, গতকালকে রাজনীতি একজন ব্যক্তি না ভুল দিয়েছিল, জিয়া ফাউন্ডেশনের পরিচালক অনেক কথা বলেছিল। আমি তাদেরকে, তারা বলছে, আমি বললাম আপনি কথাগুলো লিখলেন কেন? বললে রাজনৈতিক বিষয়, রাজনীতি দিয়া আপনাদেরকে ফাইট করতে হবে। এখন পজিটিভ ভাবে বলছে। তা আমি আপনাদের একটা কথা বলতে চাই, আগামী দিন সমালোচনা থাকবে, কিন্তু আলোচনা আসবে সবার আগে ডেস্টিনি রফিকুল আমিন, ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই। লাভলেটার আসছে, আবার দেখা হবে, আবার দেখা হবে, একবার নয় বারবার। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল হাসান ভাইকে। আসলে স্যার তো আসবে, আমরা সব ভুলে যাই, সেই টেনশনে কি বলবো, স্যার আসবে একটু পরে। তো আসলে আজকে এখানে নবনির্বাচিত কমিটি ছিলেন, মাল্টিপারপাসের আমাদের বেশ কয়েকজন সদস্য আছেন এখানে। যিনি বক্তব্য রাখলেন এখন আবুল হাসান ভাই, তিনি সদস্য, এবং অন্তরাবর্ণ আভা, তারপর আরো নেতারা আসবেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আজম আলী। মোহাম্মদ আজম আলী, প্লিজ কাম টু দ্য স্টেজ। ধন্যবাদ। আজকের ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিদর্শক ঐক্যফোরামটা মনে হয় লাগায় নাই। আমরা সকলে ঐক্য, ফোরামের দরকার নেই, আমরা সকলে ঐক্য। যাই হোক, সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমার সামনে আমাদের মাল্টিপারপাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ডায়মন্ড শহীদুল ইসলাম সাহেব এবং আমাদের ট্রেজারার হাসান ভাই এবং আমাদের ডিএমসিএসএল এর সদস্যবৃন্দ, কমিটির মেম্বার যারা আছেন এবং উপস্থিত সুধী সকলে, আসসালামু আলাইকুম। আসলে এখানে বলার কিছু নাই, আজকে বলার অনেক কথাই ছিল। আমি বিশ্বাস করি অল্প একটু, হাসান ভাই অনেক কথা বলে গেছে, বক্তারা অনেক কথা বলে গেছে। আমাদের রফিকুল আমিন স্যার কখনো কোনো অবস্থায় একজন নেতার যে গুণাবলী থাকার দরকার আমি তার মধ্যে দেখেছি। আমি মনে করি একজন নেতার গুণাবলী 5টা জিনিস যদি নেতার মধ্যে থাকে যথেষ্ট। নাম্বার 1, সৎ চরিত্রবান। চরিত্রের ব্যাখ্যা দিতে গেলে অনেকগুলা জিনিস চলে আসে, কারণ এক চরিত্রের উপর 6 দিন ট্রেনিং করলেও শেষ হয় না।
চরিত্রবান। আমাদের নেতা, আমরা যার নির্দেশে কাজ করি, সৎ চরিত্রবান। 2 নম্বর হলো সততা। সততার উপরে অনেক কথা আমি বলতে পারবো। 3 নম্বর হলো শৃঙ্খলা। চরিত্রবানের, একজন সৎ চরিত্রবানের সাথে কি কি আছে আপনারা সকলে গুণীজন এখানে বসে আছেন, নিশ্চয়ই আপনারা জানেন। একজন সৎ মানুষের সঙ্গে সৎ মানুষের ব্যাখ্যা কি কি আপনারা গুণীজন এখানে বসে আছেন প্রত্যেকে জানেন। একজন ধৈর্য ধারণকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ নিজে অঙ্গীকার করছে, আমি নিজে থাকি। একজন শৃঙ্খলা বদ্ধ জাতি আমি বিশ্বাস করি দেশের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এই শিক্ষা দিয়েছেন কাই আমাদের রফিকুল আমিন স্যার। 5 নম্বরের দিক নির্দেশনা, আমরা যার দিক নির্দেশনা নিয়ে আজকের এই মঞ্চে এখনো কথা বলতে পারি, এই 5টা জিনিস যদি একজন মানুষের মধ্যে থাকে, সে সৎ চরিত্রবান এবং সৎ মানুষ। আজ হোক, কাল হোক, পরশু হোক, স্বচ্ছতা যার মধ্যে আছে পরিষ্কার হবে। আজকে যারা লেখালেখি করতেছেন, আমার অন্তরা ম্যাডাম লিখে গেছে, বিগত দিনে আমিও ওই কমিটির জেনারেল হারুন সাহেবের সঙ্গে আমিও সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। এই বছরও আপনারা আবার আমাকে দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচন করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সকল বিনিয়োগকারীর কাছে আমি কৃতজ্ঞ। অন্তরা ম্যাডাম অনেকগুলো কথা বলে গেছে। আমাদের একজন মেম্বার মেজবা, তাদেরকে দুইজনের দায়িত্বে ছিলেন ফেসবুক পেজের। ওই ছেলেটা আমাকে কি বলছে জানেন, আমি মামলা কমিটির পক্ষে মামলা পরিচালনা করছি, আমরা হাইকোর্টে মামলা পরিচালনা করতে পারি, এক একদিন মামলায় অনেক টাকা খরচ, বললে কষ্ট পাবেন। আমরা অর্থের অভাবে মামলা পরিচালনা যখন করতে পারি না, আমাদেরকে বলছে কি, স্যার টাকার কোনো সমস্যা নেই, টাকা কত টাকা লাগবে আমরা দেব। এই সেই মেজবা, আমি লাইভে বলতেছি, লাস্টে কি করলো, 5-7টা মিটিং করার পরে হারুন সাহেব, এটিএম খোরশেদ আলম, তারপরে আমাদের জাকির হোসেন কিসলু, এনারা আমাকে বলে কর্মী যা দেয় যেভাবে দেয় সেইভাবে নেন না কেন। তারপরে আবার তাদেরকে নিয়ে বসলাম, 50 লক্ষ টাকা দিয়ে মামলা পরিচালনা করার জন্য সে আমাদের একটা ফ্লোর লিখে নিতে চাইছিল। 1 বছরের মধ্যে টাকা দিতে না পারলে একটা ফ্লোর লিখে দিতে হবে। দেখেন, একটা ফ্লোর আমরা কিনছি 8 কোটি টাকা দিয়ে, আসছি অনেক বছর আগে। আমাদের এখানে 6টা ফ্লোর 48 কোটি টাকা দিয়ে কিনা হয়েছে। এরপর যখন এই কথা তার কাছে শুনছি, বলছি এই মুহূর্তে এখন বের হয়ে যাও এখান থেকে। তুমি কি এখানে লুটতরাজ করতে যাচ্ছ? 50 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা 6 মাসের মধ্যে দিতে হবে, তাহলে একটা 1 বছর পার হয়ে গেলে একটা ফ্লোর লিখে দিতে হবে। তুমি লুট করার জন্য আসছো। দেখেন, আমি আজকে ফেসবুক লাইভে এবং টেলিভিশনের সামনে বলছি, একটি মিথ্যা কথা বলি নাই, কারণ কোনোদিন মিথ্যা কথা আমি পছন্দ করি না। আজকে সেই মানুষটা রফিকুল আমিন স্যারকে বাটপার, চোর, যা মনেছে তাই কয়। আসলে বাটপার কে বাটপারি করছে? 50 লক্ষ টাকা দিয়া 8 কোটি টাকা ফুল লেখে দেওয়া। আমি একজন বেঁচে থাকতে 1টি টাকা ক্ষতি হতে দেবো না ইনশাল্লাহ। আমি জনগণের সম্পদের পাহারাদার, 8.5 লক্ষ আজকে বিনিয়োগকারীর পাহারাদার। আমি বেঁচে থাকতেও হতে দেবো না ইনশাল্লাহ। যা করবো আপনাদের সঙ্গে আলোচনা করে, আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের এমডি স্যারের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব।
কারণ আমাদের এমডি স্যারের মধ্যে 5টা গুণাবলী আছে, যার কারণে এইরকম একজন নেতার কথা আমরা শুনবো। আজকে তাদের অবস্থার একটা কথা শুধু আমি বললাম, একজন মানুষের কথা। আমি প্রত্যেকের নাম ধরে বলতে পারবো। আমি পেপারস নিয়ে কথা বলি, কারণ এমন একজন নেতার নেতৃত্বে আমরা কাজ করি, যে নেতার মধ্যে 5টা গুণাবলী আছে। আপনারা জানেন চরিত্রবান ব্যক্তির সাথে কে থাকে। আমি কি বলছি? চরিত্র, সততা, ধৈর্য, শৃঙ্খলা, দিক নির্দেশনা। আজকে আমাদের এমডি রফিকুল আমিন স্যার আমার সামনে এসে গেছে। আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের জনাব রাহমানকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলম ভাইকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমাদের স্যার চলে আসছে ইতিমধ্যেই, আমাদের মেন্টর, আমাদের গুরু, তাকে আমরা বিশ্বাস করি তিনি চলে আসছেন। স্যারের জন্য করতালি হবে, জোরদার করতালি হবে। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি, যাকে দেখে আমরা যে পদরের জন্য বিজনেস করি, ডায়মন্ড হওয়ার জন্য, এটা স্বপ্ন ছিল আমাদের। আর আমার পরিচয় দিচ্ছি, আমি পিএইচডি তাপস কান্তি মজুমদার, আজকে সঞ্চালনায় আছি। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম স্যারকে। প্লিজ কাম টু দ্য স্টেজ। করতালি হবে। বাংলাদেশ 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 বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের বিনিয়োগকারী ক্রেতা পরিষদের একটা বিশেষ মিলন মেলার সম্মানিত সভাপতি সুখদেব বাবু, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, এবং শুধু প্রিয়ভাজন নয়, স্নেহভাজনও বটে। এবং আজকে যারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এমন সময় আমি কথা বলা লাগছে যখন অলরেডি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গুরুজন জনাব ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার অলরেডি আমাদের স্টেজে উপস্থিত। ওনার জন্য প্লিজ বিগ হ্যান্ড প্লিজ। যাই হোক, এখানে অনেক অতিথি আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি যেহেতু স্যার এসে গেছে, আমি বেশি কথা বলবো না, তবে কিছু কথা তো আমার বলাই লাগবে। কি শুনতে রাজি আছেন? থ্যাংক ইউ। আসেন, আমি আমার স্মৃতিচারণ করতে চাই। আমি যখন ডেস্টিনি 2000 লিমিটেডের ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে অফিসিয়ালি কোম্পানির একটা রিকগনিশন প্রোগ্রাম ছিল চিনমুদ্রিতে, আমি সেখানকার কিছু বক্তব্য এখন তুলে ধরব। আজকের আমি এখানে স্টেজে আসার এই আমিটা 2007 সালের একটা সিদ্ধান্ত ছিল আমার। রফিকুল আমিন স্যার আমাদের কোন একটা প্রোগ্রামে বলেছিলেন যে ডেস্টিনি কিভাবে বাংলাদেশে ব্যবসা করে 10 জন লোক জানে না। তখন কিন্তু আমরা ডাবল ডায়মন্ড আমার আপলাইন মোসাদ্দেক আলী খানকে সেলিব্রেট করছিলাম। অলরেডি তখন 35 জন ডায়মন্ড অলরেডি বের হয়ে গেছে। আমার মাথায় ক্লিক করলো যে 35 জন ডায়মন্ডের মধ্যে, তার মানে স্যার বলতেছে 10 জন লোক ডেস্টিনি ব্যবসা বোঝে না। তখন আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে ডেস্টিনিতে যদি 10 জন লোক ব্যবসা বোঝে, ডেস্টিনির ব্যবসা, তাহলে এর মধ্যে আমি একজন। এটাই ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট, এবং এটাই ছিল আজকের আমি। সেটা ঘটনাটা ছিল 2007, এবং ওই ক্লিপটা আমি যত্ন করে রেখে দিয়েছি। ওই ভিডিও ক্লিপটা, সেখানে স্যার 45 মিনিট এইরকম ডায়াসে কথা বলেছেন
যেটা আমি আর ওনাকে কখনোই দেখি নাই ডায়াসে 45 মিনিট কথা বলতে। চলেন, আমার এই জিনিসটার কারণে আমি যখন তাহলে স্যারকে আমি চিনলাম কখন? স্যারকে আমি পূর্ণাঙ্গভাবে চিনেছি। আর এই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার পরে রফিকুল আমিন স্যারের প্রতিটা অ্যাক্টিভিটিস আমি নিজে নিজে স্টাডি করতাম। বাংলাদেশে যখন ফিলিপ কটলার আসছিল হোটেল রেডিসনে, তখন 43,000 টাকা দিয়ে টিকিট কেটে ওনার ট্রেনিং এ গিয়েছিলাম। ডিএসটিসি স্পন্সর ছিল, টাইটেল স্পন্সর। আমি ডিএসটিসির এক্সিকিউটিভ ট্রেনার হিসেবে আমি কিন্তু টিকিট পেয়েছি, অনেক ডায়মন্ড টিকিট পাইনি, কারণ ব্র্যান্ড ফোরাম নামে একটা সংগঠন এটার আয়োজক ছিল। বাংলাদেশের সকল বড় বড় কর্পোরেটদেরকে তারা কোটা ভিত্তিতে এই টিকিটটা দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের অনেক ডায়মন্ড ওইখানে এন্ট্রি নিতে পারে নাই। সকালবেলার আমি যখন এন্ট্রি নেই তখন আমি মনে মনে কামনা করতেছিলাম যে স্যার যদি আজকে আধুনিক মার্কেটিং এর জনক ফিলিপ কটলারের ট্রেনিং এ থাকতেন তাইলে হয়তো আমাদের জন্য আরো কিছু ভালো দিতে পারতেন। এটা ছিল আমার একটা ভাবনা। উনি মার্কেটিং এর 3.0 এই বইটার উপর আমাদেরকে পুরো ট্রেনিং করিয়েছেন। কিন্তু যখন আমি এই ট্রেনিংটা যখন শেষ হয় বিকালবেলা, তখন আমি বুঝতে পেরেছিলাম যে পৃথিবীর কাছে ফিলিপ কটলার মার্কেটিং এর এই 3.0 বইটা 2007 সালে পাবলিশ করেছিল। আর এই বইয়ের যে মূল মন্ত্র ছিল যে ইন ফিউচার ওয়ার্ল্ড পৃথিবী নেতৃত্ব দিবে কারা, পৃথিবী নেতৃত্ব, এটা ফিলিপ কটলার পৃথিবীর কাছে এক্সপোজ করেছে 2007-এ। আমি যখন টোটাল আলোচনা আজকে লম্বা করব না, এটা আমি শুধু একটু সংক্ষিপ্ত আকারে বলছি। ফিলিপ কটলারের বক্তব্য ছিল কি, যে আগামী দিনের পৃথিবীতে বড় বড় ব্র্যান্ড তারা মার্কেট থেকে হারিয়ে যাবে যদি কোনো কমিউনিটি একটা সুনির্দিষ্ট স্পিরিট নিয়ে তার বিজনেস শুরু করে। এটাই ছিল তার 3.0 মূল মন্ত্র। আমি তো বুঝে গেছি ঘটনা কি। তার মানে যেই জিনিসটা পৃথিবীর কাছে যিনি মার্কেটিং এর গুরু, স্বীকৃত গুরু, 2007-এ এক্সপোজ করেছেন, আর সেই একই জিনিস রফিকুল আমিন স্যার 2000 সালে শুরু করেছেন। কি আপনারা কি বুঝতে পারছেন? সেই কারণে আমার ডায়মন্ড মিটিং এ, ডায়মন্ড ফোরামে আমি কিন্তু আপনার লাইফস্টাইল নিয়ে কথা বলিনি, কারণ আমি ডায়মন্ড হওয়ার আগে আমি লাইফস্টাইল মেনটেন করতাম ডায়মন্ডের চেয়ে বেটার লাইফ। কারণ আমার 3 সেন্টারে আমি পিএইচডি ছিলাম, আমার সাইকেল ভাঙতো না আল্লাহর রহমতে। সেই কারণে আমি কৃতজ্ঞতাবশত 3টি কথা বলেছিলাম, যদিও দিয়েছেন আমি কথা বলবো 3টা জিনিস নিয়ে। সেটা হলো আমি কৃতজ্ঞতা মন রবের প্রতি করেছি, কারণ আমি অনেকে ডায়মন্ডরা কি করতো, ডায়মন্ডের বক্তব্য ছিল আমি একটা ভালো ফ্ল্যাটে আছি, একটা মানে গাড়ি নিয়েছি, কিন্তু এই লাইফস্টাইল যেটা আমার ডায়মন্ড হওয়ার 4 বছর আগে থেকে ছিল, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল না। আর ট্রেনার হওয়ার কারণে আমি আগে থেকে সম্মান পাইতাম। কৃতজ্ঞতা স্বরূপ রফিকুল আমিন স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার পূর্ব পরিকল্পিত বক্তব্য ছিল, একেবারে পূর্ব পরিকল্পিত। আমি 5টা বিশেষণে স্যারকে বিশেষিত করেছি, আজকের 3টা বলবো। প্রথম যেটা ছিল যে রফিকুল আমিন স্যার একজন বিজনেস সায়েন্টিস্ট। এর কারণ কি? এর কারণ আমি তখন বলেছিলাম, সেই ডায়লগটা বলবো, পৃথিবী যখন চেইন সবে মত্ত, জনাব রফিকুল আমিন স্যার তখন চেইন ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এটা 2012 সালের আমার সেলিব্রেশনের কথা বলছি, সরি 11 সালের কথা। আমি যখন 11 সালে সেলিব্রেশন নিই, তো এটা ব্যাখ্যা আজকে দিব না। তার মানে আজকে এখানে যা আমরা উপস্থিত, স্যার কিন্তু তার মাস্টার প্ল্যান থেকে এক চুলো লড়েনি, শুধু স্টাইল চেঞ্জ হয়েছে। বন্ধুরা কথা কি বুঝতে পারছেন? শুধু জাস্ট পরিস্থিতি পরিবেশের উপর ডাইমেনশন চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। প্ল্যান যা আছে সবই আগে। এবার আসেন, এই যে আমরা রিটুক অ্যাসোসিয়েটস কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলি আমরা আজকে স্যারের পরামর্শক্রমে আমরা স্ট্রাকচার তৈরি করেছি, এই জিনিসগুলো চেইন ইন্ডাস্ট্রির জন্য আমরা আবার রেডি হয়ে গেছি। আসি তো বন্ধুরা? তার মানে প্ল্যান কিন্তু সবই আগের, শুধু প্রেক্ষাপট বদলাইছে। আসেন, সেকেন্ড যে বিশেষণে আমি বিশেষিত করার চেষ্টা করেছি তাকে, যে রফিকুল আমিন স্যার একজন রিফর্মার। কিভাবে? আমি খুব কাছে থেকে দেখেছি। আমি যখন দেশের বাইরে থেকে আসি, দেশের সেমিনার সিম্পোজিয়ামে যারা আমাদের রাজনীতি ব্যক্তিত্ব, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, সবাই হতাশাগ্রস্ত, সবাই বলে দেশে কিছু হবে না, সবাই উদাসীন।
তখন মঞ্চে একজন দাঁড়িয়ে বলে এদেশেই কিছু হবে, সেটা হলো জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার, যার স্থির মানসিকতা, মহা পরিকল্পনা উনি ধীরে 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 আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন। আসি তো আমরা। থার্ড যেটা ছিলেন রফিকুল আমিন স্যার একজন অর্থনীতিবিদ। কিভাবে? পৃথিবীর অর্থনীতিবিদরা থিওরি দিয়ে পৃথিবীকে হেল্প করে, কিন্তু উনি এমন একজন অর্থনীতিবিদ যিনি থিওরি নয়, থিওরির সাথে সাথে বাস্তবায়ন করার ক্যাপাসিটি রাখেন। আসি বন্ধুরা, অর্থনীতির মূল সূত্র কি? মানুষকে সম্পদে গড়ে তোলা, মাটিকে ডেভেলপ করা, উৎপাদনমুখী খাত টেকনোলজির ব্যবহার করা, তাই নয় কি? এইগুলি কিন্তু আমরা আমাদের ওনার কার্যক্রমে দেখেছি। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু এই বলবো আমরা ভাগ্যবান, স্যারের জন্য খাস করে দোয়া করবেন, স্যারকে যেন আল্লাহ হাতে বাঁচে রাখে। আর আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য স্যার কিন্তু আরো একটা পরিকল্পনা হাতে নিয়েছে, যেটা আমরা সবাই জানি। যাই হোক, আমি আর কোনো বক্তব্য দেব না, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আমরা একসাথে, এবার কিন্তু আমাদের ব্যবসা করা লাগবে না, ব্যবসাটা হয়ে যাবে। কি বলছি বন্ধুরা? তাহলে আমরা এই মুহূর্তে আমি আর কোনো কথা বলবো না, আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। আমি স্যারের এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর, আমি আমার লাইফের পারপাস খুঁজে পেয়েছি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে ব্যক্তিগতভাবে আমাকে শুধরে দিবেন। আমি প্রতিনিয়ত কারেকশন করে আমি আমার জায়গায় এই মানুষের পাশে দাঁড়িয়ে আমার জীবনটাকে আমার জায়গা থেকে আমি ওইভাবে করে একটা কর্মের স্বাক্ষর রেখে যেতে চাই স্যারের সাথে, স্যারের সাথে থেকে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, স্যারের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া রাখি, জয় আমাদের হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুমিত ভাইকে। ইতিমধ্যে স্যার আমাদের মধ্যে চলে আসছে। আমাদের খুব আকাঙ্ক্ষা ছিল যে স্যারের দ্বারা আজকে আমরা যারা বিনিয়োগকারীদেরকে সম্মাননা দেব, জানি না স্যার আমাদের কতটুকু সময় দেবেন। তো এই মুহূর্তে আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে। আমরা এখন মঞ্চে আহ্বান করছি জগৎ বিখ্যাত নেটওয়ার্কার, আমাদের গুরু, আমাদের মেন্টর, আমাদের অভিভাবক জনাব রবিউল আলম স্যার। প্লিজ কাম টু দ্য স্টেজ। স্যারকে বিদায় করব। সবাই বলবে চলবে, সবাই বলবে, সবাই দাঁড়িয়ে বলবে তো আমরা তোমাদের সূর্য দেখি শান্ত মিলে গালি হাতে হাতে হাত রাখি সাইকে নিয়ম ভুলকে বরণ করবেন। জোরে নামান জোরে ফুলা পড়বে চলবে। এবং স্যারকে এসপি বরণ করবেন আজকের সভাপতি সুন্দর দলের দিগেন সবই দিগেন। বক্তব্য স্যারকে আমি অনুরোধ করছি প্লিজ।